শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। ছোট্ট গ্রাম সুন্দরপুর। একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে 12-13 মাইল, রেল স্টেশন থেকেও 7-8 মাইল। গ্রামের মুস্তাফি বংশ একসময় সমৃদ্ধশালী জমিদার ছিলেন। এখন তাদের অবস্থা আগের মতো না থাকলেও আশপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তারাই এখনো পর্যন্ত বড় লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমকে এখন আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে গত 20-30 বছরের মধ্যে, সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। বাড়ির মেয়েদের বিবাহ দিতে হয় কেরানি পাত্রদের সঙ্গে। অর্থের এতই অভাব। সুশীল এই বংশের ছেলে, ম্যাট্রিক পাশ করে বাড়িতে বসে আছে। বড় বংশের ছেলে, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনো চাকুরি করেননি। সুতরাং বাড়ি বসেই বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ির সকলেরই প্রচ্ছন্ন অভিপ্রায়। সুশীল তাই করে আসছে অবশ্যই। সুন্দরপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থের বাস খুব বেশি নেই। আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল। তাদের সবাই এখন বিদেশে চাকুরি করে। বড় বড় বাড়ি জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। মুস্তাফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে ও পূর্বে তাদের দৌহিত্র রায় বংশ বাস করে। পূর্বে যখন মুস্তাফিদের সমৃদ্ধি অবস্থা ছিল, তখন বিদেশ থেকে কুল গৌরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যাদান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছিলেন এরা। কালীর বিপর্যয়ে সেই রায় বংশের ছেলেরা এখন সুশিক্ষিত। প্রায় সকলেই বিদেশে ভালো চাকুরি করে, নগদ টাকার মুখ দেখতে পায়। বাড়ির কেউ বড় একটা আসে না। যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখিয়ে যায়। পদে পদে মাতুল বংশের ওপর টেক্কা দিয়ে চলাই যেন তাদের 2-1 মাস স্থায়ী পল্লীবাসের সর্বপ্রধান লক্ষ্য। আশ্বিন মাস, পুজোর বেশি দিন দেরি নেই। অঘোর রায়ের বড় ছেলে অবনী সস্ত্রীক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে। অবনী সরকারি দপ্তরে ভালো চাকুরি করে। অবনীর বাবা অঘোর রায় ছেলের কাছেই বিদেশে থাকেন। তিনি এ সময় বাড়ি আসেননি। তার মেজ ছেলে অখিলের সঙ্গে পুরী গিয়েছেন। অখিল যেন কোথাকার সাব ডেপুটি। 15 দিন ছুটি নিয়ে স্ত্রী, পুত্র ও বৃদ্ধ পিতাকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজির কথা শুনছিল অনেকক্ষণ থেকে। অবনী বললে, মামা, তোমার বড় শতরঞ্জি আছে? একখানা দালানজোড়া শতরঞ্চিত ছিল জানি, কিন্তু সেটা জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছে। ছেঁড়া শতরঞ্জি আমার চলবে না। তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একখানি বড় শতরঞ্জি কিনে আনি। বন্ধু বান্ধব 5 জনে আসবে, তাদের সামনে বার করার উপযুক্ত হওয়া চাই তো। বড় আলো আছে? বাতির ঝাড় ছিল, তাতে এক এক করে কাঁচগুলো সব খুলে গিয়েছে। তাতে যদি চলে তাহলে নিয়ে নিও। তোমাদের তাতেই কাজ চলে? কেন চলবে না? দেখায় খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ ও তো দিন মানেই বেশি। রাত্রে আরতি হয়ে গেলে আলোর কাজ তো মিটেই গেল। আমায় ডে লাইটের ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজোর রাতে আলোর ব্যবস্থা একটুকু ভালো রকম থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যেস। সত্যি পাড়া গায়ে এসে এমন অসুবিধা হয়। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি
তার ছোট ছেলের একটা চাকুরির জন্যে অবনীর কাছে কদিন ধরে হাঁটাহাঁটি করে একটু অবশ্যই খুব সামান্যই ভরসা পেয়েছিলেন। তিনি অমনি বলে উঠলেন, তা অসুবিধে হবে না। বলি, তোমরা বাবাজি কিরকম জায়গায় থাকো, কি ধরনের থাকো, তা আমার জানা আছে তো। গঙ্গাচরণের যোগে কলকাতা গেলেই তোমাদের ওখানে গিয়ে উঠি, আর সে কি যত্ন! ও, ইলেকট্রিক আলো না হলে কি বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় দু একবার মাত্র গিয়েছে। আধুনিক সভ্যতার যুগের নতুন জিনিসই তার অপরিচিত। শিক্ষিত ও শহুরে বাবু অবনীর সঙ্গে ভয়ে ভয়ে তাকে কথা বলতে হয়। তবুও সে বললে, ডে লাইটের চেয়ে কিন্তু ঝাল লন্ডন দেখাই ভালো। অবনী হেসে গড়িয়ে পড়ে আর কি। ও হে, যে যুগের জমিদার পুত্রেরা নিষ্কর্মা বসে থাকতো আর হাতিতে চড়ে জগৎ গবরের মতো ঘুরে বেড়াতো, ওসব চাল ছিল সেকালের। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা? এ হলো প্রগতির যুগ। হাতির বদলে এসেছে ইলেকট্রিক লাইট। সেকালকে আঁকড়ে বসে থাকলে চলবে? বনেদি পুরনো আমলের চাল চলনে আবাল্য অভ্যস্ত সুশীল। বয়সে যুবক হলেও প্রাচীনের ভক্ত। সে বললে, কেন, হাতি চড়াটা কি খারাপ দেখলে? রামও জমরজং ব্যাপার। হাতির মতো মোটা জানোয়ারের ওপর বসে থাকা, পেট মোটা, নাদুস নুদুস। সত্যনারায়ণ গাঙ্গুলি বললেন, গোবর গণেশ জমিদারের ছেলেরই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় তাদের হাতে কম। দিনে যা যা 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয়, নিজের কাজে বা অফিসের কাজে তাদের পক্ষে দরকার মোটর বাইক আর মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত জানি হচ্ছে। সুশীল প্রতিবাদ করে বললে, স্মার্ট কারা জানি না। মোগল বাদশাহের সময় আকবর ও ঔরঙ্গজেবের মতো বীর হাতিতে চড়ে যুদ্ধ করত, তারা স্মার্ট হলো না। হলো তোমাদের কলকাতার আদ্দির পাঞ্জাবি পরা চশমা চোখে ছোকরা বাবুর দল, যারা বাপের পয়সায় ঘরের মাঠে হাওয়া খায় কিনা, কিংবা শখে পড়ে দুদশ কত মোটর ড্রাইভ করে। তারা কত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তারা হাতিতে চড়ে যুদ্ধ করত। পুরুরাজ হাতির পিঠে চড়ে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিল। তারা স্মার্ট ছিল না। স্মার্ট হলো সিনেমার ছোকরা অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে চলে এলো। অবনীর ধরন ধারণ তার ভালো লাগেনি। দূরসম্পর্কের মামা ভাগ্নে কোন কালের দৌহিত্র বংশের লোক এই পর্যন্ত। এখন তাদের সঙ্গে প্রত্যক্ষ কি যোগ আছে? কিছুই না। জমিদারের ছেলেদের ওপর অবনীর কটাক্ষ সুশীলের মনে হলো তাকে লক্ষ্য করে করা হয়েছে। তা করতে পারে, এরা এখন সব হঠাৎ বড় লোকদের দল। পুরনো বংশের ওপর এদের রাগ থাকা অসম্ভব কিছু নয়। সুশীল জমিদার পুত্রও বটে, নিষ্কর্মাও বটে। বসে খেতে খেতে দিন কতক পরে পেট মোটা হয়ে উঠবে, এ বিষয়েও নিঃসন্দেহ। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে নিশ্চয়। বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কখনো কেউ চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তাফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গের ছোট কুঠুরিতে সারাদিন বৈষয়িক কাগজপত্র দেখেন এবং মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরটার কুলুঙ্গিতে ও দেওয়ালের গায়ের তাকে গত 50 বছরের পুরনো পাঁজি সাজানো। তারাকান্ত বললেন, কেন বাবা সুশীল, এই বংশে কারো কোনো ভাবনা ছিল যে চাকরি করবে? ছেলেরা কি করতো জ্যাঠামণি? পায়ের ওপরে পা দিয়ে বসে খেয়ে আমাদের পুরুষানুক্রমে চলে আসছে। তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমাও অনেক বেরিয়ে গেল, তাই যা হয় একটু কষ্ট যাচ্ছে। কি আবার করবে কে, ওতে আমাদের মান যায়। সুশীল কথাটা ভেবে দেখলে অবসর সময়। অবনীর কথাগুলো হিংসেতে ভরা ছিল এখন দেখা যাচ্ছে। অবনীদের বাইরে বেরিয়ে চাকুরি না করলে চলে না, আর তাদের চিরকাল চলে আসছে বাড়ি বসে। এতে অবনীর হিংসের কথা বই কি? মামার বাড়ি খেয়ে চিরকাল ওরা মানুষ, আজ হঠাৎ বড়লোক হয়ে চাল দেওয়া কথাবার্তায় সেই মাতুল বংশকেই ছোট করতে চায়। সুশীল এর প্রমাণ
অন্য একদিক থেকে খুব শিগগিরই পেলে মুস্তাফিদের সাবেকি পুজোর মণ্ডপে দুর্গোৎসব টিমটিম করে সমাধা হলো। লোকের পাতে হেঁচড়া, কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাগরা চালের ভাত, পুকুরের মাছ, জলো দুধলো দই ও চিনির ডেলা ঘোঙা মুন্ডা খাইয়ে কিন্তু অবনীদের বাড়িতে যে কালী পুজো হলো সে একটা দেখবার জিনিস। কালী পুজোর রাত্রে গাঁ শুদ্ধ পোলাও মাংস, কলকাতা থেকে আনা দই রাবড়ি সন্দেশ খেলে টিন টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের মধ্যে বিলি হলো। পরদিন দুপুরে যাত্রা ও ভাসানের রাত্রে প্রীতি সম্মেলনে প্রচুর জলযোগের ব্যবস্থা ছিল। অবনীর এক বন্ধু আবার ম্যাজিক লণ্ঠনের স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে এক বক্তৃতাও করলে। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগলো। এ গায়ে এমনটি আর কখনো হয়নি, কেউ দেখেনি। সকলের মুখে অবনীর সুখ্যাতি, কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না যদি তারা সেই সঙ্গে অমনি মুস্তাফি জমিদারদের ছোট করে না দিত। না, মোস্তাফির কখনো এদের সঙ্গে দাঁড়ায়? বলে কিসে আর কিসে? যা বলেছ ভাইয়া, নামে তালপুকুর, ঘটি ডোবে না, শুধু লম্বা লম্বা কথা আছে, আর কিছুই নেই রে ভাই। এ ধরনের একটা কথা একদিন সুশীলের নিজের কানেই গেল। নিজেদের পুকুরের ঘাটে বসে সুশীল ছিপে মাছ ধরছে। গাঁয়ের ওর পরিচিত দুটি ভদ্রলোক কথা বলতে বলতে পথ দিয়ে যাচ্ছেন। একজন বললেন, মুস্তাফিরদের ওপর এবার খুব এক হাত নিয়েছে অবনী। অপরজন বললে, তার মানে মুস্তাফিরদের আর কিছু নেই, সব ছেলেগুলো বাড়ি বসে বসে খাবে। আজকালকার দিনে কি আর সেকেলে বনেদি চাল চলে? লেখাপড়া তো একটা ছেলেও ভালো করে শিখলো না। লেখাপড়া শিখেও তো ওই সুশীলটা বাপের হোটেলে দিব্যি বসে খাচ্ছে। ওদের কখনো কিছু হবে না বলে দিলাম, যত সব আলসে আর কুড়ে। কথাটা সুশীলের মনে লাগলো। এদিক থেকে সে কোনোদিন নিজেকে বিচার করে দেখেনি। চিরকাল তো এই রকম হয়ে আসছে তাদের বংশে, এতদিন কেউ কিছু বলেনি, আজকাল বলে কেন তবে? পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকত। সুশীল তার সঙ্গে গিয়ে দেখা করলে। ছেলেটির নাম প্রমথ। তার বাবা একসময় মুস্তাফিদের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকুরি ছেড়ে মাল চালানি ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছেন। প্রমথ বেশ বুদ্ধিমান ও বলিষ্ঠ যুবক। সে নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভাণ্ডার খুলেছে। তার পেছনে গ্রামের তরুণদের যে দলটি গড়ে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্য তারা না করতে পারে এমন কাজ নেই। সম্প্রতি প্রমথ বাবার আড়তে বেরোতে আরম্ভ করেছে। সুশীল বললে, প্রমথ, আমাকে তোমাদের আড়তে কাজ শেখাবে? প্রমথ আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে বললে, কেন বলো তো? হঠাৎ এ কথা কেন তোমার মুখে? বসে বসে চিরকাল বাবের ভাত খাবো নাকি? তোমাদের বংশে কেউ তো কখনো অন্য কোনো কাজ করেনি, তাই বলছি, হঠাৎ এই মতিবুদ্ধি কেন ঘটলো তোমার? সেসব পরে বলবো, আপাতত একটা হিল্লে করে দাও তো। ওর মধ্যে কঠিন আর কি? যেদিন ইচ্ছে এসো, বাবার কাছে নিয়ে যাব। মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেরোতে লাগলো, কিন্তু ক্রমশ সে দেখলে ভুসি মাল চালানির কাজের সঙ্গে তার অন্তরের যোগাযোগ নেই। তার বাবা ছেলেকে আড়তে যোগ দিতে বাধা দেননি, বরং বলেছিল ব্যবসার কাজে যদি কিছু টাকা দরকার হয় তাও তিনি দেবেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, আড়তের কাজ কি রকম হচ্ছে? সুশীল বললে, ও ভালো লাগে না, তার চেয়ে বরং ডাক্তারি করি। কলকাতায় এসে সুশীল দেখলে ডাক্তারি স্কুলে ভর্তি হবার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে, তার এখনো ৩-৪ মাস দেরি। সুশীলের এক মামা খিদিরপুরে বাসা করে থাকতেন, তার বাসাতেই সুশীল এসে উঠেছিল। তারই পরামর্শে সে ২-১টা অফিসে কাজের চেষ্টা করতে লাগলো। দিন ১৫ অনেক অফিসে ঘোরাফেরা করেও
সে কোথাও কোনো কাজের সুবিধে অবশ্য করতে পারলে না। এদিকে টাকা এলো ফুরিয়ে। মামার বাসায় খাবার খরচ লাগতো না অবশ্য, কিন্তু হাত খরচের জন্য রোজ একটি টাকা দরকার। বাবার কাছে সে চাইবে না, নগদ টাকার সেখানে বড় টানাটানি সে জানে। একটা কিছু না করে এবার বাড়ি ফিরবার ইচ্ছে নেই তার, অথচ করাই বা যায় কি? সন্ধ্যার দিকে গড়ের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটা নির্জন জায়গায় বসেছিল চুপ করে। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে তার মামার বাসাটিও ছোট ছোট ছেলে মেয়েদের চিৎকার ও উপদ্রবে সদা সরগরম। সেখানে গিয়ে একটা ঘরে 3-4টি 8-10 বছরের মামাতো ভাইয়ের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হবে। সুশীলের ভালো লাগে না আদৌ। তাদের অবস্থা এখন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। ওপরে নিচে বড় ঘর আছে, লম্বা লম্বা দালান, বারান্দা, পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়াক আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর হতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে ওই রোয়াকটায় একা বসে কাটিয়েছে। পুকুরের ওপারে নারিকেল গাছের সারি, তার পেছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ওর ঠাকুরদাদার আমলের পুরনো বৈঠকখানা। এই বৈঠকখানায় এখন আর কেউ বসে না। কাঠ ও বিচুলি, শুকনো তেঁতুল, ভুসি, ঘুঁটে ইত্যাদি রাখা হয় বর্ষাকালে। মাঝে মাঝে সাপ বেরোয় এখানে। সেবার ভাদ্র মাসে তাল নবমীর ব্রতের ব্রাহ্মণ ভোজন হচ্ছে পুজোর দালানে। হঠাৎ একটা চেঁচামেচি শোনা গেল পুকুর পাড়ের পুরনো বৈঠকখানার দিক থেকে। সবাই ছুটে গিয়ে দেখে হরিচাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল বিশুলি পাড়বার জন্যে। সেই সময় কি সাপে তাকে কামড়েছে। হই হই হলো। লোকজন এসে সারা বৈঠকখানার মালামাল বার করে সাপের খোঁজ করতে লাগলো। কিছু গেল না দেখা। হরিচাকর বললে সে সাপ দেখেনি, বিশুলির মধ্যে থেকে তাকে কামড়েছে। ওঝার জন্যে রানীনগরে খবর গেল। রানীনগরের সাপের ওঝা 3টে জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিকে সে যাত্রা বাঁচালে। লোকজনে খুঁজে সাপও বের করলে। প্রকাণ্ড ক্ষয়ে গোখর। হরি যে বেঁচে গেল তার পুনর্জন্ম বলতে হবে। বাবু, মাচিস আছে? মাচিস? সুশীল চমকে মাথা তুলে দেখলে একটি কালো মতো লোক। অন্ধকারে ভালো দেখা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত অবাঙালি লোক বলেই সুশীলের ধারণা হলো, কারণ তারাই সাধারণত দেশলাইকে ম্যাচিস বলে থাকে। সুশীল ধূমপান করে না, সুতরাং সে দেশলাইও রাখে না। সে কথা লোকটাকে বলতে সে চলেই যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে যেন কি একটা ভেবে ফিরে এলো। সুশীলের একটু ভয় হলো। লোকটিকে এবার সে ভালো করে দেখে নিয়েছে অস্পষ্ট অন্ধকারের মধ্যে। বেশ সবল, শক্ত হাত পাওয়ালা চেহারা, গুন্ডা হওয়া বিচিত্র নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু নেই, টাকা 3 মাত্র। সুশীল একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে এসে বিনীত সুরে বললে, বাবুজি, 2 আনা পয়সা হবে? সুশীল বিনা বাক্য ব্যয়ে একটা 2 আনি পকেট থেকে বের করে লোকটার হাতে দিলে। তাই নিয়ে যদি খুশি হয় হোক না, এখনো চলে গেলে যে হয়। চলে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু লোকটার মধ্যে দেখা গেল না। সে সুশীলের কাছেই এসে সকৃতজ্ঞ সুরে বললে, বহুত মেহরবানি আপনার বাবু। আমার আজ খাওয়ার কিছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। বাবুজির ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে। পয়সা পেয়ে তবুও নড়ে না যে। নিশ্চয় আরো কিছু পাওয়ার মতলব আছে ওর মনে মনে। সুশীল চারিদিকে একবার তাকিয়ে দেখলে কাছাকাছি কেউ নেই। পকেটে টাকা 3টে ছাড়া সোনার বোতামও আছে জামায়। হঠাৎ এখন মনে পড়ল। ও উত্তর দিলে,
কলকাতাতেই বাড়ি বালিগঞ্জে। আমার কাকা পুলিশে কাজ করেন কিনা, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এতক্ষণে এলেন বলে। রেড রোডে মোটর রেখে এক্ষুনি আসবেন। আমি এখানেই থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, আপনাকে দেখেই বড় ঘরানা বলে মনে হয়। সুশীলের মনে কৌতূহল হওয়াতে সে বললে, তুমি কোথায় থাকো? মেটিয়া বুরুজে বাবুজি। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই। ঘুরি ফিরি কাজের খোঁজে, রুটির জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে সুশীলের কৌতূহল আরও বেড়ে উঠল। তাছাড়া লোকটার কথাবার্তার ধরনে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়তো। সুশীল বললে, জাহাজে কদিন খালাসি করছো? 10 বছরের কিছু ওপর হবে। কোন কোন দেশে গিয়েছো? সব দেশে, যে দেশে বলবেন সে দেশে। জাপান লাইন, বিলেত লাইন, জাভা সুমাত্রার লাইন, এসএস পেনগুইন, এসএস গোলকুন্ডা, এসএস নলডেরা, পিএনওর বড় জাহাজ নলডেরা। নাম শুনেছেন? পিএনও কি জিনিস পল্লীগ্রামের সুশীল তা বুঝতে পারলে না। না, ওসব নাম সে শোনেনি। তা বাবুজি, আপনার কাছে ছিপাবো না, সারা পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়ল। জাহাজ থেকে ডিসচার্জ করে দিল। এখন এই কষ্ট যাচ্ছে, মুখ ফুটে কাউকে বলতে ভি পারিনি। কি করব, নসিব বাবুজি। জাহাজে কাজ আবার পাবে না? পাবো বাবুজি, ডিসচার্জ সার্টিফিকেট ভালো আছে। সারাব টারাবের কথা ওতে কিছু নেই। কাপ্তানটা ভালো লোক, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না। লোকটি আর একটু কাছে এসে ঘেঁষে বসল, বললে, আমার নসিব খারাপ বাবু, নয়তো আমায় আজ চাকরি করে খেতে হবে কেন? আজ তো আমি রাজা। সুশীল মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞাসা করলে, কিরকম? লোকটি এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বললে, আজ আর বলবো না। এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাই আসবেন কাল। আচ্ছা বাবু, আপনি পুরনো লিখা পড়তে পারেন? সুশীল একটু আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চেয়ে বললে, কি লেখা? সে কাল বলবো। আপনি কাল এখানে আসবেন, তবে বেলা থাকতে আসবেন, সূর্য ডুববার আগে। মামার বাসায় এসে কৌতূহলে সুশীলের রাতে চোখে ঘুম এলো না। একবার তার মনে হলো জাহাজি মাল্লা কত দূর কত দেশ ঘুরেছে, কোনো এক আশ্চর্য ব্যাপারের কথা কি তাকে বলবে? কেননা নতুন দেশের কথা, পুরনো লেখা কিসের? ওর ছোট মামাতো ভাই সনদ ওর পাশে শোয়, গরমে তারও চোখে ঘুম নেই। খানিকটা উসখুস করার পরে সে উঠে সুইচ টিপে আলো জ্বাললে, বললে, চা খাবে দাদা? চা করব? হ্যাঁ, তো রাত্রিরে চা কি রে? কি করি বলো, ঘুম আসছে না চোখে, খাও একটু চা। সনদ ছেলেটিকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো, ফুটবল খেলায় এরই মধ্যে বেশ নাম করেছে। কলেজ টিমের বড় বড় ম্যাচে খেলবার সময় ওকে ভিন্ন চলে না। সনতের আরেকটা গুণ, ভয় বলে কোনো জিনিস নেই তার শরীরে। মনে হয় দুনিয়ার কোনো কিছুকেই সে গ্রাহ্য করে না। দুবার এই স্বভাবের দোষে তাকে বিপদে পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সার্জেন্টের সঙ্গে মারামারি করে নিজে তাতে মার খেয়েছিল, খুব মার দিয়েছিল। সেবার ওর বাবা টাকা কড়ি খরচ করে ওকে জেলের দরজা থেকে ফিরিয়ে আনেন। আরেকবার মাহেশের রথতলায় একটি মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ দিয়েছিল। আর স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক দল ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আনে। সুশীল বললে, সনদ, কতদূর লেখাপড়া করি ভেবেছিস? দেখি দাদা, পিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব।
কলকবজার দিকে আমার যে ঝোঁক সে তো তুমি জানোই। আমি যদি কোনো ব্যবসায়ী নামি, আমার সঙ্গে থাকবি তুই? নিশ্চয়ই থাকবো। তুমি যেখানে থাকবে, যা করবে, আমি তাতে থাকি, এ আমার বড় ইচ্ছে। আচ্ছা আচ্ছা, কাউকে এখনো কিছু বলিস নে, তোকে আমি জানাবো ঠিক সময়। তোকে নইলে আমার চলবে না। চল আর শুয়ে পড়ি, রাত 2টো বাজে। পরদিন সুশীল গড়ের মাঠে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও লোকটির দেখা নেই। অন্ধকার নামল। আসবে না সে লোক? হয়তো নয়, কি একটা বলবে ভেবেছিল কাল। রাতারাতি তার মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠতে যাবে। এমন সময় পিছনে পায়ের শব্দ শুনে সে চেয়ে দেখলে পরক্ষণে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। সেলাম বাবুজি। মাফ করবেন, বড় দেরি হয়ে গেল। এই দেখুন। লোকটার পায়ের উপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে যেন। সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা, কিন্তু ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। সুশীল বললে, হ্যাঁ, কি হয়েছে পায়ে? এই জন্যই দেরি হয়ে গেল বাবুজি। বাড়ি থেকে বেরিয়েছি, আর একটা ভারী হাতের ঠেলা গাড়ি পায়ের ওপর এসে পড়ল। 2জন লোক ঠেলছিল, তাদের সঙ্গে মারামারি হয়ে গেল আমার সঙ্গের লোকদের। বসো বসো, তোমার পায়ে দেখছি সাংঘাতিক লেগেছে। না এলেই পারতে। না এলে আপনি তো হারিয়ে যেতেন। আপনাকে আর পেতাম কোথায়? রিক্সা করে এসেছি বাবুজি। ওহ, দাঁড়াতে আর পারছি নে। লোকটা ঘাসের ওপর বসে পড়ল। বললে, আজ অন্ধকার হয়ে গেছে বাবুজি, আজ কোনো কাজ হবে না। লোকটা কথা বলবে, সুশীল শুনবে। এতে দিনের আলোর কি দরকার? সুশীল বুঝতে পারলে না। বললে, কি কথা বলেছিলে? বলে যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বললে। মোটামুটি তার বক্তব্য এই, তার বাড়ি আগে ছিল পশ্চিমে, কিন্তু অনেক দিন থেকে সে বাংলাদেশে আছে এবং বাঙালি খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছে। লোকটা মুসলমান, ওর নাম জামাতুল্লাহ। একবার কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে একটা জাহাজে কাজ করে। ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকোলকুচি বোঝাই দিয়ে নিয়ে যেত মাদ্রাজ থেকে। সেই সময় একবার তাদের জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা লেগে অচল হয়ে পড়ে। সৌরাবায়া থেকে তাদের কোম্পানির অন্য জাহাজ এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাবার আগে 7 দিন ওরা সেইখানে পড়েছিল। একদিন সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুদ্ধ লোকেদের কলেরা হলো। এইখানে সুশীল জিজ্ঞেস করলে, সবারই কলেরা হলো? কেউ বাঁচছিল না বাবু, খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল, ছোট ছোট লাল কাঁকড়া। ও, তারপর? 2 জন বাদে বাকি সব সেই রাত্রে মারা গেল বাবুজি। সে রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দিসি লস্কর আর 2 জন ওলন্দাজ সাহেব, একজন মেট আর একজন ইঞ্জিনিয়ার, সেই রাত্রে সাবার। রইলাম বাকি কাপ্তান আর আমি। তারপর জাহাজের কাপ্তান ওকে বললে, মরাগুলি টান দিয়ে জলে ফেলে দাও। ও বললে, আমি মুদাফরাস নই সাহেব, ও আমি ছব না। সাহেব ওকে গুলি করে মারতে এলো। ও গিয়ে লুকোলো ডেকের ঢাকনি খুলে হোল্ডের মধ্যে। সেই রাত্রে কাপ্তান সাহেব খুব মদ খেয়ে চিৎকার করে গান গাইছে।
ও সেই সময় জাহাজের বোট খুলে নিয়ে নামাতে গেল। ডেভিড থেকে বোট নামাবার শব্দে সাহেবের মদের নেশা ভাঙল না, তাই নিস্তার ডেকের ওপরে তখন দুটো মড়া পড়ে রয়েছে। মরণের বীজ জাহাজের সর্বত্র ছড়ানো। ভয়ে ও কিছু খায়নি সকাল থেকে, পাছে কলেরা হয়। সুতরাং অনাহার ও ভয়ে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। দূরে ডাঙা দেখা যাচ্ছিল। দুপুরের দিকে ও লক্ষ্য করেছিল। সারা রাত নৌকা বাইবার পর ভোরে এসে বোট ডাঙায় লাগলো। ও নেমে দেখে ডাঙায় ভীষণ জঙ্গল। ওদেশের সব দ্বীপেই এ ধরনের জঙ্গলও জানত। লোকজনের কোনো চিহ্ন নেই কোনো দিকে। বোট ডাঙায় বেঁধে ও জঙ্গলের মধ্যে দিয়ে 2 দিন হাঁটলে শুধু গাছের কচি পাতা আর এক ধরনের অম্ল মধুর ফল খেয়ে। মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে হঠাৎ একেবারে অবাক হয়ে গেল। ওর সামনে প্রকাণ্ড বড় সিংহ দরজা, কিন্তু বড় বড় লতা পাতা উঠে একেবারে ঢেকে ফেলে দিয়েছে। সিংহ দরজার পর একটা বড় পাঁচিলের খানিকটা, আরো খানিক গিয়ে একটা বড় মন্দির, তার চূড়ো ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি বলে তার মনে হলো। সে ভারতের লোক, হিন্দু দেবদেবীদের মূর্তি সে চেনে। এক্ষেত্রে হয়তো সে ঠিক চিনতে পারেনি, তবে তার ওই রকম বলেই মনে হয়েছিল। অবাক হয়ে সে আরো ঘুরে ঘুরে দেখলে জায়গাটা একটা বহুকালের পুরনো শহরের ভগ্নস্তূপ মনে হলো। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহ দরজা, গভীর বনের মধ্যে বড় বড় কাছির মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত যুগ ধরে পড়ে আছে। ভীষণ বিষধর সাপের আড্ডা সর্বত্র। একটা বড় ভাঙা মন্দিরে সে পাথরের প্রকাণ্ড বড় মূর্তি দেখেছিল, প্রায় 8-10 হাত উঁচু। সন্ধ্যা আসবার আর বেশি দেরি নেই দেখে তার বড় ভয় হয়ে গেল। এসব প্রাচীনকালের নগর শহর, জিনপুরীর আচ্ছা, তেলেগু লস্করেরা যাকে ওদের ভাষায় বলে ব্রহ্মমুনি। ব্রহ্মমুনি বড় ভয়ানক জিন। হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর ব্রহ্মমুনি হয়। এই গহন অরণ্যের মধ্যে লোকহীন পরিত্যক্ত বহু প্রাচীন নগরীর অলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকট আকার কত যুগের বুভুক্ষ ব্রহ্মমুনির দল সন্ধ্যার অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গে শিকারের সন্ধানে জাগ্রত হয়ে উঠে হাঁক পাড়ে, ম্যা ভোকা, তাদের হাতে নাগালে পড়লে কি আর রক্ষে আছে? অতএব এখান থেকে পালানোই একমাত্র বাঁচবার পথ। সুশীল এক মনে শুনছিল। পালিয়ে গেল কোথায়? সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার 2 দিন 3 দিন ধরে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছলাম। জাহাজে উঠবো এসে এই তখন খেয়াল। আবার সেই মরাবর্তী জাহাজে? কেন? বুঝলেন না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছবার ঠিকানা মেলে, নয়তো সেই জঙ্গলি মুলুকে যাব কোথায়? চারিধারে সমুদ্র, যদি জাহাজ না পাই তবে সেই জঙ্গলি মুলুকে না খেয়ে মরতে হবে, নয়তো জঙ্গলি লোকেরা খুন করে ফেলবে। বাবুজি, তখন এমন ডর যে রাতে ঘুমোতে পারিনি। একদিন প্রকাণ্ড এক বন মানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলাম। নসিবের জোর খুব। অমন ধরনের জানোয়ার যে দুনিয়ায় আছে তা জানতাম না। গাছের ওপর একদল বন মানুষ ছিল। ধাড়িটা আমার দেখতে পেলে না বাবুজি, দেখলে আর বাঁচতাম না। সুশীল মনে মনে একবার চিন্তা করে দেখলে লোকটা মিথ্যা কথা বলছে না, সত্যি বলছে। ওর এই বন মানুষের কথা তার একটা মস্ত বড় পরীক্ষা। সুশীল জন্তু জানোয়ার সম্বন্ধে কিছু কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানা রকম পাখি, বেজি, খরগোশ, সজারু ও বাঁদর পুষত। গাঁয়ের লোকে ঠাট্টা করে বলতো মুস্তাফিদের চিড়িয়াখানা।
এ সম্বন্ধে ইংরেজি বইও নিজের পয়সায় কিনেছিল। ও বললে, কত বড় বন মানুষ! খুব বড় বাবুজি। ইন্দোরের পালোয়ান রাম নকিব সিং এর চেয়েও একটা বাচ্চার গায়ে জোর বেশি। নিজের আঁখসে দেখলাম। কি করে দেখলে? ডাল পারলে হাত আর পা দিয়ে ধরে। আমার মাথার ওপর গাছপালার ডালগুলো তো বন মানুষে বিলকুল ভর্তি হয়ে গিয়েছিল। তবে তো তুমি সুমাত্রা দ্বীপে কিংবা বর্নিওতে গিয়েছিলে, কিংবা ওর কাছাকাছি কোনো ছোট দ্বীপে। তুমি যে বন মানুষ বলছো, ও হচ্ছে ওরাংওটাং। ও ছাড়া আর কোনো বন মানুষ ওদেশে থাকে না। লোকটা হঠাৎ অত্যন্ত বিস্ময়ে সুশীলের মুখের দিকে চেয়ে বলে উঠল, দাঁড়ান বাবুজি, কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রা আর বর্নিও। ও বাবুজি, আপনি বহুত পড়ালেখা আদমি। এই নাম কতকাল শুনিনি জানেন? আজ 10-12 বছর। শেষের নামটা কি বললেন বাবুজি? বর্নিও? ঠিক। সুলুসির নাম জাহাজি চার্টে দেখবেন। সুলুসির কাছাকাছি, এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে যায়, তাজ্জব কথা। আজ দেখছেন আমায় এই গড়ের মাঠে বসে 2-1 পয়সা ভিক্ষা করছি, কিন্তু আমি আজ আচ্ছা। সেই কথা এখন থাক। এই তারপর কি করলে বলো না? জঙ্গল থেকে এসে উঠলে আবার জাহাজে? হ্যাঁ, উঠলাম। সেই কাপ্তান তখন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের কেবিনে চাবি দিয়ে ঘুমোচ্ছে। আমি আগে তো ভাবলাম মরে গিয়েছে। মরাগুলি কতক কাপ্তান ফেলে দিয়েছে, কতক তখনও রয়েছে। ভীষণ বদ গন্ধ আর সেই রকম গরম। আমি জাহাজের কিছু খেতে পারি না কলেরার ভয়ে। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। আচ্ছা, ক্যাপ্টেন বেঁচে ছিল? বেঁচে ছিল, কিন্তু বেচারির মগজ খারাপ হয়ে গিয়েছিল একেবারে। তখনকার দিনে বেতার ছিল না। আমাদের জাহাজে যে অমন হয়ে গেল সে খবর কোথাও দেওয়া যায়নি। ওসব দিকের সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না, জাহাজের লাইন নয়। 11 দিন পরে সৌরাবায়া থেকে জাহাজ যাচ্ছিল পাসারাপং। তারা আমাদের আগুন দেখে এসে জাহাজে তুলে নিয়ে বাঁচায়। কিসের আগুন? ডুবো পাহাড়ের খানিকটা ভাটার সময় বেরিয়ে থাকতো। পাটের থলে জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম। অন্য জাহাজে যদি চোখে পড়ে, তাতেই তো বেঁচে গেলাম। এ পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারলে না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে লোকটা যে মিথ্যা কথা বলছে না, ওর কথার ধরন দেখে সুশীলের তা মনে হলো। কিন্তু এইবার লোকটা যে কাহিনী বললে তা শেষ পর্যন্ত শুনে সুশীল বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল। অল্পক্ষণের জন্য সারা গড়ের মাঠ, এমনকি বিরাট কলকাতা শহরটাই যেন তার সমস্ত আলোর মালা নিয়ে তার চোখের সামনে থেকে গেল বেমালুম মুছে। বহু দূরের কোনো বিপদসংকুল নীল সমুদ্রে সে একা পাড়ি জমিয়েছে বহুকালের লুকোনো হিরে মানিক মুক্তোর সন্ধানে। পৃথিবীর কত পর্বতে, কন্দরে, মরুতে, অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখের আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে সেই লুকোনো রত্নভাণ্ডারের সন্ধানে, পুরুষ যদি হও, নয়তো অফিসের দৌড়ে দৌড়ে মেরুদণ্ডহীন প্রাণীদের মতো ঘুরে ঘুরে সেলাম বাজিয়ে চাকুরির সন্ধান করে বেড়ানোই যার একমাত্র লক্ষ্য, তার ভাগ্যে নৈবজ নৈবজ। এই খালাসিটা হয়তো লেখাপড়া শেখেনি, হয়তো মার্জিত নয়, কিন্তু এ সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়ে এসেছে। দুনিয়ার বড় বড় নগর বন্দর, বড় বড় দ্বীপ দেখতে কিছুই বাকি রাখেনি। এ একটা পুরুষ মানুষ বটে। কত বিপদে পড়েছে, কত বিপদ থেকে উদ্ধার হয়েছে। বিপদের নামে 30 হাত পিছিয়ে থেকে যারা গা বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারা জীবন ধরে
তাদের দ্বারা না ঘুচবে অপরের দুঃখ, না ঘুচবে তাদের নিজেদের দুঃখ। লক্ষ্মী যান না কাপুরুষের কাছে, অলসের কাছে। তাদের তিনি কৃপা করেন যারা বিপদকে, বিলাসকে, আরামপ্রিয়তাকে তুচ্ছ বোধ করে। জাহাজ সৌরাবায়া এসে পৌঁছাবার সঙ্গে সঙ্গে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সত্যি ক্লান্তিতে, অনিদ্রায়, দুশ্চিন্তায়, অখাদ্য ভক্ষণে ওদের শরীর ভেঙে পড়েছিল। দিন 15 হাসপাতালে শুয়ে থাকবার পরে ক্রমশ ওর শরীর ভালো হয়ে গেল। ক্যাপ্টেনের মস্তিষ্ক বিকৃতির লক্ষণও ক্রমে দূর হলো। ওদের জন্যে কিছু টাকা চাঁদা উঠেছিল। ও হাসপাতাল থেকে যেদিন বাইরে পা দিলে সেদিন এক দয়াবতী মেম সাহেব ওকে টাকাটা দিয়ে গেলেন। দুস্থ নাবিকদের থাকবার জন্যে গভর্নমেন্টের একটা বাড়ি আছে, সেখানে ওকে বিনি খরচায় থাকবার অনুমতি দেওয়া হলো। এই বাড়িতে সে প্রায় 2 মাস ছিল। তারপর অন্য জাহাজে চাকরি নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর 5-7 বছর কেটে গেল। ও যেমন জাহাজে কাজ করে তেমনি করে যাচ্ছে। প্রাচ্য দেশের বড় বড় বন্দরের মদের দোকান ও জুয়ার আড্ডার সঙ্গে তখন সে সুপরিচিত। একবার তাদের জাহাজ ম্যানিলাতে থেমেছে। ও অন্যান্য লস্করদের সঙ্গে নিয়ে এক পরিচিত জুয়ার আড্ডায় উঠেছে। এমন সময় আড্ডাধারী এসে ওকে বললে, একবার এসো তো, তোমাদের দেশের একজন লোক তোমার সঙ্গে দেখা করতে চায়। ও অবাক হয়ে বললে, আমাদের দেশের? আড্ডাধারী চীনাম্যান হেসে বললে, হ্যাঁ, ইন্ডিয়ার। এতকাল দোকান করছি বন্দরে, ইন্ডিয়ান মানুষ চিনি নে। ও আড্ডাধারীর পিছু পিছু গিয়ে দেখলে জুয়ার আড্ডার পেছনে একটা পায়রার খোপের মতো ছোট্ট, ভীষণ নোংরা ঘরে একজন লোক শুয়ে। লোকটার বয়স কত ঠিক বোঝবার জো নেই। 40ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিছানার সঙ্গে যেন সে মিশে গিয়েছে বহুদিন ধরে, অসুখে ভুগে। ওকে দেখে লোকটা ক্ষীণ কণ্ঠে তেলেগু ভাষায় বললে, দেশের লোককে দেখতে পাইনি। যখন হংকং হাসপাতালে ছিলাম অনেক দেশের লোক দেখতাম সেখানে। তুমি বসো এখানে। আহা, ভারতের লোক তুমি, মুসলমান তাকি? এত দূর বিদেশে তুমি শুধু ভারতের লোক। যে দেশের মাটিতে আমার জন্ম সেই দেশের মাটিতে তোমারও জন্ম। এখানে তুমি আমার ভাই। ও রোগীর বিছানার পাশে বসল। সেই অপরিচিত মুমূর্ষ স্বদেশবাসীকে দেখে ওর মনে একটা গভীর অনুকম্পা ও মমতা জেগে উঠল, যেন সত্যি কতকালের আপনারজন। রোগী বললে, আমার নাম নটরাজন। ত্রিবেন্দ্রম শহর থেকে 11 মাইল দূরে কাটিউম্পা বলে ছোট একটা গ্রামে আমার বাড়ি। কোচিন থেকে যে স্টিম লঞ্চ ছাড়ে ত্রিবেন্দ্রম যাওয়ার জন্য, সে স্টিমার আমার গ্রামের ঘাট ছুঁয়ে যায়। বেউয়া কাপ্পিয়াম নদীর ধারে, চারিধারে ঘন আর ছোট ছোট পাহাড়ে কাটিউম্পা গ্রাম তুমি দেখনি, বুঝতে পারবে না সে কি চমৎকার জায়গা। আমি অনেক দেশ বেরিয়েছি পৃথিবীর, ভবগুড়ো হয়ে চিরদিন কাটিয়ে দিলাম জীবনটা। কিন্তু আমি তোমায় বলছি, শোনো, ভারতবর্ষের মধ্যে তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যে ত্রিবাঙ্কুর একটি অদ্ভুত সুন্দর দেশ। কিন্তু আমার দেশের বর্ণনা শোনাবার জন্যে আজ তোমায় আমি ডাকিনি। আমার দিন শেষ হয়ে এসেছে।
কাল যে সূর্যোদয় উঠবে তা আমি চোখে বোধহয় দেখতে পারবো না। তুমি আমার দেশবাসী ভাই, একটা উপকার করবে আমার? কি বলুন? আপনি আমার চাচার বয়সী, যা হুকুম করবেন বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। রোগীর পাণ্ডুর মুখ অল্পক্ষণের জন্যে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, নিবু নিবু প্রদীপের শিখার মতো। ওর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে বললে, কথা দিলে, কিন্তু ভীষণ লোভ দমন করতে হবে ভাই। আল্লাহর নামে বলছি, যা করতে বলবেন তাই করব। আমার মাথার বালিশের তলায় একটা চামড়ার ব্যাগ আছে, সেটা বার করে নাও। আমার মৃত্যুর পরে ব্যাগটা আমার গ্রামে আমার স্ত্রীর কাছে পৌঁছে দেবে। ও রোগীর মাথাটা সন্তর্পণে একধারে সরিয়ে আস্তে আস্তে একটা ছোট চামড়ার ব্যাগ বার করলে। ব্যাগের মধ্যে কতগুলো কাগজপত্র ছাড়া আর কিছু আছে বলে মনে হলো না ওর। বৃদ্ধ নটরাজন বললে, তোমার কাছে আমি কোনো কথা লুকোবো না। ব্যাগটার মধ্যে একটা ম্যাপ আছে, কিন্তু অনেক সাহসের কাজ করেছি, অনেক বনে জঙ্গলে ঘুরেছি, অনেক রকম লোকের সঙ্গে মিশেছি। এই ম্যাপখানা এবং ব্যাগের মধ্যে যা যা আছে আমি তা সৎপথ থেকে হস্তগত করিনি। সংক্ষেপে কথাটা বলেনি, কারণ বেশি বলবার আমার সময় বা শক্তি কোনোটাই নেই। আজ থেকে 20-22 বছর আগে এই ব্যাগ আমার হস্তগত হয়। যে ম্যাপখানা ওই ব্যাগের মধ্যে আছে তার সাহায্যে যে কোনো লোক দুনিয়ার মহাধনী লোক হয়ে যেতে পারে। সুলুসির একটা খাড়ির ধারে নিবিড় জঙ্গলের মধ্যে প্রাচীন আমলের এক নগরের ধ্বংসস্তূপ আছে। সেই নগর প্রাচীন যুগে এক হিন্দু রাজ্যের রাজধানী ছিল। তার এক জায়গায় প্রচুর ধনরত্ন লুকোনো আছে। যার কাছ থেকে এই ম্যাপ আমি পাই সে আমারই বন্ধু। দুজনে মিলে ওই সুলু সমুদ্রে বোম্বেটেগিরি করে বেরিয়েছি 10 বছর ধরে। সে জাতিতে মালয়, ম্যাপ তারই তৈরি। সে নিজে ওই শহরের সন্ধান খুঁজে বার করেছিল। সেখানে নিজের প্রাণ বিপন্ন করে সামান্য কিছু পাথর ছাড়া বেশি কোনো জিনিস আনতে পারেনি সেখান থেকে। তার নিজের লেখা জাহাজের লগ বুকের কয়েকখানা পাতা আমি মালয় ভাষা থেকে নিজের সুবিধার জন্যে ইংরেজিতে অনুবাদ করিয়ে নিই। সৌরাবায়াতে এক গরিব মালয় স্কুল মাস্টারকে ধরে সেই অনুবাদের কাগজখানাও এই ব্যাগের মধ্যে আছে। তারপর ম্যাপখানা হস্তগত করে আমি নিজে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু সুলু সমুদ্র ও ওদিকের বহু শত বসতিহীন ও বসতিযুক্ত ছোট ও বড় দ্বীপ, তাদের প্রত্যেকটিতে ভীষণ জঙ্গল। ম্যাপেও যা আছে তা খুব নিখুঁত নয়। মোটের ওপর সে দ্বীপ আমি বার করতে পারিনি। দেশের গ্রামে আমার ছেলে আছে, তাকে নিয়ে গিয়ে ম্যাপটা আর ব্যাগটা দিও। এর মধ্যে আর একটা জিনিস আছে, আমার বোম্বেটে বন্ধুর
সেই প্রাচীন শহরে একটা জিনিস পায়। জিনিসটা একটা শিলমোহর বলেই মনে হয়। একখানা গোটা পদ্মরাগ মণির ওপর শিলমোহরটা খোদাই করা। সেটার মধ্যে আছে সেই মোহরের ওপর যে অদ্ভুত চিহ্নটি আঁকা আছে। আমার বিশ্বাস ছিল সেটা একটা বড় হদিশ ওই প্রাচীন নগরীর রত্নভাণ্ডারের। তাই ওখানা আমি কবচের মতো গলায় ঝুলিয়ে বেরিয়েছি এতদিন। কিন্তু আজ বুঝেছি আমার দিন শেষ হয়ে এসেছে। 19 বছর আগে গ্রাম থেকে যখন চলে আসি, তখন আমার ছেলে ছিল 2 বছরের, আর আমার স্ত্রী পুত্রকে দেখিনি এই 19 বছরের মধ্যে। বেঁচে থাকলে সে 21-22 বছরের যুবক। তার হাতে এইগুলো সব দিয়ে বলো, বাপের ছেলে যদি হয় সে যেন খুঁজে বার করে সেই নগরী। তার বাবা যা পারেনি, আর আমার কিছু বলার নেই। ব্যাগটা নাও হাতে তুলে। রোগী এই পর্যন্ত বলে ক্লান্তিতে চোখ বুঝল। চীনা আড্ডাধারীর ইঙ্গিতে ও রোগীর ঘর থেকে বেরিয়ে এলো। সুশীল বললে, তারপর? বাবুজি, যখন ঘর থেকে বেরিয়ে এলাম, নটরাজন বাঁচলো কি মারা গেল সেদিকে কোনো খেয়াল করিনি। আমার মাথা তখন ঘুরছে। ব্যাগ খুলে দেখলাম কতগুলো পুরনো কাগজপত্র ও ম্যাপখানা ছাড়া আর কিছুই নেই। পদ্মরাগ মণিটা নেড়েচেড়ে দেখে কিছু বুঝলাম না। ওসব জিনিসের আমরা কি বুঝি বলুন? কিন্তু তখন আমার আর একটা বড় কথা মনে হয়েছে। নটরাজন যখন ওর গল্প করছিল, আমার মনে পড়ল 7 বছর আগের সেই ঘটনা, জাহাজে সেই কলেরা হওয়া, আমার জাহাজ থেকে পালানো এবং বন জঙ্গলের মধ্যে সেই বৃক্ষমণির দেশের মধ্যে গিয়ে পড়া। বুঝলেন না বাবুজি? খুব বুঝেছি, বলে যাও। আমার মনে হলো আমি সেখানে গিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। সে পুরনো শহর আমি দেখেছি। নটরাজন যা বের করতে পারেনি, আমি সেখানে একটা গোটা দিন কাটিয়েছি। এই জায়গা সুলুসির ধারে, তাও আমি জানি, যদিও ঠিক বলতে পারবো না হয়তো, কিন্তু দূর থেকে দেখলে বোধহয় চিনব। ত্রিবাঙ্কুরের সেই গায়ে গেলে না? লোকটা বললে, প্রথমে ওর লোভ হয়েছিল খুব। পদ্মরাগ মণিটার দাম যাচাই করে দেখা গেল প্রায় 1,500 টাকা দাম সেটার। তাছাড়া আরও লোভ হলো। নটরাজনের ছেলেকে ম্যাপ দেবার কি দরকার? এই ম্যাপের সাহায্যে সেই তো জায়গাটা খুঁজে বার করতে পারে। বিশেষ করে একবার যখন সেখানে সে গিয়েছিল। কিন্তু 3-4 দিন ভাবার পরে ওর মনে হলো, মরবার আগে বিশ্বাস করে নটরাজন ওর হাতে জিনিসগুলো সঁপে দিয়েছে তার ছেলেকে দেবার জন্যে। এখন যদি না দেয়, তবে নটরাজনের ভূত ওর পেছনে লেগে থাকবে, হয়তোবা মেরেও ফেলতে পারে। অতএব খানিকটা ইচ্ছা এবং খানিকটা অনিচ্ছাতে সেখানে যেতে সে বাধ্যই হলো। বড় মজার ব্যাপার ঘটল কিন্তু সেখানে। সুশীল বললে, কিরকম? বাবুজি, অনেক কষ্ট করে বেওয়াক কাপিয়াম নদীর ধারে সেই কেটুয়াপ্পা গায়ে গিয়ে পৌঁছলাম। দেখলাম নটরাজন মিথ্যে বলেনি। নদীটা একেবারে ওদের গ্রামের নিচে দিয়েই গিয়েছে বটে। নিজের পকেট থেকে যাওয়ার খরচ করলাম। গায়ে গিয়ে যাকেই জিজ্ঞেস করি, কেউই নটরাজনের ছেলের খোঁজ দিতে পারে না। নটরাজনের কথাই অনেকের মনে নেই। 2-1 বুড়ো লোক বললে নটরাজনকে তারা চিনত বটে, তবে অনেক দিন আগে সে নিরুদ্দেশ হয়ে যায়। তার স্ত্রী ছেলেকে নিয়ে কোথায় চলে গিয়েছে তারা জানে না। তারপর? মানে খানিকটা আনন্দ যে না হলো তা নয়।
ছেলেকে যদি সন্ধান না করতে পারি তবে আমার দোষ কি? তবুও একে ওকে জিজ্ঞেস করি। শেষকালে গায়ের কাচারিতে কি ভেবে গিয়ে খোঁজ করলাম। তারা শুনে বললে অনেক দিন আগে নটরাজনের জায়গা জমি নিলাম করতে হয়েছিল খাজনা না দেওয়ার জন্যে। নিলামের নোটিশ তারা পাঠিয়েছিল ত্রিবেন্দ্রম শহরে। পেলে খুঁজে? ঠিকানা তো খুঁজে বার করলাম। ছোট্ট একটা কাঠের বাড়ি, নারকেল গাছের বাগান সামনে। শহরের মধ্যে বাড়িটা নয়, শহর থেকে মাইল খানেক দূরে। অনেক ডাকাডাকির পর এক বুড়ি এসে দৌড় খুলে দিলে। মাথার চুল সব সাদা হয়েছে, অথচ মুখ দেখে খুব বয়স হয়েছে বলে মনে হয় না। বললে, কাকে চাও? আমি বললাম নটরাজনের ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। বুড়ি আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে বললে, ও নাম কোথায় শুনলে? ও নাম তো কেউ জানে না। আমি তখন সব কথা বুড়িকে বললাম। শুনে বুড়ি কেঁদে ফেললে। বললে, আমার ছেলেও আজ নিরুদ্দেশ, তার বাপের মতো সেও বেরিয়েছে। আজ 3 বছর হয়ে গেল, কোনো খবর পাইনি। ও, তুমি কি করলে? এই কথা শুনে আমার বড় কষ্ট হলো বাবুজি। আমি সেখানে বুড়ির বাড়ি 7-8 দিন রইলাম। তাকে মা বলে ডাকি। বুড়িও আমায় বড় যত্ন করতে লাগলো। বুড়ি বড় গরিব, ভাড়াটে ঘরে থাকে। তার ছেলে স্কুলে পড়তো। সে রাঁধুনিগিরি করে ছেলের পড়ার খরচ ও নিজেদের খরচ চালাতো। এখনো সে নারকেল তেলের গুদামের শেঠজিদের বাড়ি রাঁধে। কোনো রকমে একটা পেট চলে যায়। বুড়িকে পদ্মরাগ মণিটা আমি দেখাইনি। এত কষ্ট করে গিয়ে ওটার বেলায় ফাঁকি দিলে? ওই যে নটরাজন বলেছিল, পদ্মরাগ মণির গায়ে একটা আঁক চোখ আছে, যা হদিস দেবে হিরে জহরতের। ওই হলো ওখানা না দেওয়ার গোড়ার কথা। ভাবলাম কি জানেন, ভাবলাম এই নটরাজনের ছেলে না পাত্তা। বুড়ির কাজ নয় ম্যাপ দেখে সুলুসি যাওয়া আর সেই দ্বীপের মধ্যে লুকোনো শহর খুঁজে বার করা। যদি ওকে দিই, ওগুলো এখানে পড়ে নষ্ট হবে। তার চেয়ে যদি আমি নিই, হয়তো চেষ্টা করলে একদিন না একদিন আমি সেখানে গিয়ে পৌঁছতেও পারি। যদি হিরে জহরত পাই, বুড়িকে আমি ভালোভাবে খরপোশ দিয়ে রাখবো। কিন্তু যদি পদ্মরাগ মণিখানা দিয়ে দিই, তবে হদিসটা হাতছাড়া হয়ে গেল। বুড়ি এখনই অপরকে মণি বিক্রি করবে। যে কিনবে সে মণির গায়ে আঁকা সিলমোহরের কোনো মানেই বুঝবে না। লোহার সিন্ধুকে আটকা থাকবে জিনিসটা, তাতে কারো কোনো উপকার নেই। কি বলেন আপনি? তোমার যুক্তি মন্দ না। যদি আমার মনে হয় জিনিসটা দেওয়াই তোমার উচিত ছিল, যাদের জিনিস তারা সেটাকে নিয়ে যা খুশি করুক না কেন, তোমার ওপর শুধু পৌঁছে দেওয়ার ভার, সেটা তুমি রাখলে নিজের কাছে। হ্যাঁ বাবুজি, এই দেখুন আমার কাছেই আছে। আসুন ওই আলোর কাছে। সুশীল আলোর নিচে গিয়ে বিস্ময় ও কৌতূহলের সঙ্গে ওর প্রসারিত করতলের উপর প্রায় ঝুঁকে পড়ল। মস্ত একখানা পাথর, একটু চ্যাপ্টা গড়নের, উজ্জ্বল সবুজ রঙের, তার উপর খোদাই কাজ করা। সুশীল ওর হাত থেকে শিলমোহরটা নিয়ে দেখল উল্টে পাল্টে। খোদাই কাজ করা এত বড় পাথর সে কখনো দেখেনি। বড় সাইজের একটা কলার লজেন্সের মতো। শিলমোহরের মধ্যে চেয়ে সে অবাক হয়ে গেল। বড় একটা ওঁকারের ওর ল্যাজ জড়িয়ে জড়িয়ে পাকিয়েছে একটা বট গাছ কিংবা অন্য কোনো গাছকে। তারপর সে আরো ভালো করে চেয়ে দেখলে আসলে ওটা ওঁকার নয়, যদিও সেই রকম দেখাচ্ছে বটে। কোনো নাগ দেবতার মূর্তি হওয়া বিচিত্র নয়। ত্রিভুজাকৃতি কি একটা আঁকা রয়েছে ছবির বাঁ দিকে। কোনো নাম বা সন তারিখ নেই। লোকটা বললে,
কিছু বুঝলেন বাবু? না, তবে হিন্দুর সঙ্গে এই জিনিসের সম্পর্ক আছে বলে মনে হলো। 1,500 টাকার জিনিসটা তুমি যে বড় বিক্রি করে ফেলোনি এতদিনে। ওই যে নটরাজন বলেছিল এই খোদাই করা আঁকা জোকের মধ্যে আসল মালের হদিস পাওয়া যাবে, সেই লোভেই একে হাতছাড়া করে ফেলিনি। নটরাজনের স্ত্রী কোথায়? তাকে কেটুয়াপ্পা গায়ে পাঠিয়ে দিয়েছি, মাসে মাসে টাকা পাঠায়। শহরে খরচ বেশি, গায়ে খরচ কম, ঘর ভাড়া লাগে না। সেদিনও 5 টাকা ডাকে পাঠিয়েছি। এখন চাকরি নেই, নিজের পেটই চলে না। কাগজপত্র আর ম্যাপগুলো ওই নটরাজনের স্ত্রী, তাকে আমি মা বলি, সেখানে তার কাছেই আছে। সঙ্গে নিয়ে বেড়াই নে, বড় দামি ও দরকারি জিনিস আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। সে বুড়ি তার বেতের পেটরায় তুলে রেখে দিয়েছে, যখন দরকার হবে নিয়ে আসবো গিয়ে। এসব আজ কত বছরের কথা হলো? বেশি দিনের নয়, আজ 2 বছর আগে আমি নটরাজনের গায়ে গিয়ে বুড়ির সঙ্গে প্রথম দেখা করি। তোমাকে একটা পরামর্শ দিই, শোনো। এই মানিকখানা বিক্রি করে ফেলে টাকাটা নটরাজনের স্ত্রীকে দাওগে, তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। 1,500 টাকা হাতে পেলে সে খুশিই হবে। তাদের এই জিনিস ধর্মত্ব দেখতে গেলে তোমার নিজের কাছে রাখা মানে চুরি করা। কিন্তু বাবু, তাহলে হদিস চলে গেল যে। যাবে না, প্যারিস প্লাস্টারের ছাঁচে ওটা তুলে নিলেই চলে। ওই ছবিটার সঙ্গে তোমার সম্পর্ক, মানিকখানা যার জিনিস তাকে ফিরিয়ে দাও। তুমি যখন মা বলে ডাকো তখন তার আশীর্বাদ তোমার বড় দরকার। মানিকখানা যদি বুড়ি বিক্রি করে, যে কিনবে সে ওর খোদাই ছবির কোনো মানে করতে পারবে না, তার কোনো কাজেই লাগবে না। বেশ বাবুজি, আপনি কাজটা করিয়ে দিন না। কাল এটাকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে এখানে দেখা করো। আমার একটা জানাশোনা লোক আছে, সেসব কাজ করে, তাকে দিয়ে করিয়ে দেব। রাত হয়ে গিয়েছিল। সুশীল মাঠ থেকে ফিরতে ফিরতে কত কথাই ভাবলে। তার মাথার মধ্যে যেন কেমন করছে, এ যেন আরব্য উপন্যাসের কাহিনীর মতো অদ্ভুত। এমনভাবে গড়ের মাঠে বেড়াতে বেড়াতে একজন মুসলমান লস্করের সঙ্গে দেখা হবে, সে তাকে এমন একটি আজগবি গল্প বলে যাবে, এ কখনো সে ভেবেছিল? গল্পটা আগাগোড়া গাঁজাখুরি বলে উড়িয়ে দিতেও পারত সে, যদি ওই চুনির শিলমোহর কানা সে না দেখত নিজের চোখে। লোকটার গল্প যে সত্যি তা ওই পাথরখানা থেকে বোঝা যাচ্ছে। সন তারিখ ও জায়গা মিলিয়ে এমনভাবে সে গল্প বলে গেল যা অবিশ্বাস করা শক্ত। সুশীল ওকে শেষের দিকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ কতদিন আগে বুড়ির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেটা শুধু সময় সম্বন্ধে তাকে জেরা করা মাত্র। সুশীল বাড়ি গিয়ে সনৎকে বললে, এই কলকাতা শহরেই অনেক মজা ঘটে যায় দেখছি। সনৎ বললে, কি দাদা? সে এক অদ্ভুত গল্প, যদি বলবার দরকার বুঝি তখন বলবো। পরদিন গড়ের মাঠে আবার সে নির্দিষ্ট জায়গাটিতে বসে রইল। একটু পরে জামাতুল্লাহ খালাসি এসে ওর পাশে নিঃশব্দে বসে পড়ল। বললে, আমার কথা ভাবলেন বাবুজি? চলো আমার সঙ্গে, একটা ছাঁচ তোমায় করিয়ে দিই। এনেছো ওটা? হ্যাঁ বাবুজি, দেখুন আমি ভিক্ষে করে খাচ্ছি আজ 2 মাস, তবুও এত বড় দামি পাথরটা বিক্রি করিনি, শুধু বড় একটা লাভের আশায়। কিন্তু যত দিন যাচ্ছে তত আমার মনে হচ্ছে নসিব আমার খারাপ, নইলে সেই জায়গায় গিয়েও তো কিছু করতে। জামাতুল্লাহ, তুমি লেখাপড়া জানা লোক না হলেও খুব বুদ্ধি আছে। একা তুমি কিছু করতে পারবে না তা বেশ করত। এ কাজে টাকা চাই, লোক চাই, জাহাজ চাই, অনেক টাকার খেলা সেসব। তোমার অত টাকা নেই, মিছে কেন নটরাজনের স্ত্রীর পাওনা জিনিস থেকে তাকে বঞ্চিত করবে? 2-1 দিনের মধ্যে প্যারিস প্লাস্টারের ছাঁচটা হয়ে গেল। সুশীল প্রাচীন ধনী বংশের সন্তান, ওর যে ছাঁচ গড়িয়ে দিলে সে ভাবলে ওদের পূর্বপুরুষের সম্পত্তি এটা। ফেরত দেওয়ার সময় সে বললে, এটা আমার বন্ধুকে একবার দেখতে দেবে? কেন বলো তো? আমার সে বন্ধু মিউজিয়ামে কাজ করে, পণ্ডিত লোক।
যদি গভর্নমেন্টের তরফ থেকে এটা কিনে নেওয়া হয় তাই বলছি। তাকে তোমার স্টুডিওতে কাল নিয়ে এসো। পরদিন জামাতুল্লাহকে নিয়ে সুশীল বন্ধুর স্টুডিওতে গিয়ে দেখলে একটি সৌম্যদর্শন ভদ্রলোক সেখানে বসে আছেন। বন্ধুটি বলে উঠল, এই যে এসো সুনীল। হ্যাঁ, ইনি এসে অনেকক্ষণ বসে আছেন। আলাপ করিয়ে দিই, ডক্টর রজনীকান্ত বসু, MA PhD, মিউজিয়ামে সম্প্রতি চাকরিতে ঢুকেছেন। কিছুক্ষণ পরে ডাক্তার বসু পদ্মরাগের শিলমোহরের ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করতে করতে বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠে বললেন, এই জিনিসটা আপনি পেলেন কোথায়? সুশীলের আর্টিস্ট বন্ধু বললে, ওটা ওদের বংশের জিনিস। ওরা পল্লীগ্রামের প্রাচীন ধনী বংশ। ডাক্তার বসু সন্দিগ্ধ মুখে বললেন, কিন্তু এ তো তা নয়, এই যে বহু পুরনো জিনিস, এ আপনারা পেয়েছিলেন কোথায়? তার ইতিহাস কিছু জানেন? যদি বলতে কোনো বাধা না থাকে তাহলে বলতে পারেন। সুশীল বললে, না ডাক্তার বসু, আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনি কি আন্দাজ করছেন? দেখুন, শিলমোহরের উপর এই চিহ্ন আমি নিজে কখনো দেখিনি, তবে এই ধরনের পাথরের উপর শিলমোহর আঙ্কার ভাটে পাওয়া গিয়েছে। ফরাসি ইন্দোচীনের জঙ্গলের মধ্যে বহু পুরনো নগরের ধ্বংসস্তূপে। এর সময় নির্দিষ্ট হয়েছে মোটামুটি ওই খ্রিস্টীয় 13শ শতাব্দী। আমাদের মিউজিয়ামেও আছে, কাল যাবেন দেখাবো। কিন্তু আপনার এটা আরো পুরনো। আমি একে নির্ভয়ে 9ম শতাব্দীতে ফেলে দিতে পারি, কিংবা তারও আগে। সুশীল বললে, আপনার তাই মনে হয়? নিশ্চয়ই, নাহলে বলতাম না। তো সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের পূর্বপুরুষেরা এটা পেলেন কি করে? এ হলো সমুদ্র পাড়ের জিনিস, বুঝলেন? বাংলাদেশের পাড়াগাঁয়ের আম গাছের ছায়ায় শান্ত ও নিরীহ জিনিস নিয়ে কারবার। কিন্তু এ শিলমোহরের পেছনে রয়েছে অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার দুর্দান্ত সাহস, দুর্জয়, বিক্রম, যুদ্ধ, রক্তপাত। ভারতবাসী যেদিন সমুদ্রের ওপারে বিদেশে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সব দিনের ইতিহাস এই শিলমোহরের সঙ্গে জড়ানো। তাই বলছি, আপনারা এটা পেলেন কি করে? ওখান থেকে বেরিয়ে আসবার সময় সুশীলের মনে টাকার স্বপ্ন ছিল না, ছিল যে সুদূরের দুঃসাহসিক অভিযানের স্বপ্ন। জামাতুল্লাহ খালাসির অত বড় পদ্মরাগ মণিখানার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে এমন এক দিনের স্বপ্ন যা প্রত্যেক ভারতবাসীর আত্মসম্মানকে জাগ্রত করে, তরুণদের প্রাণে নতুন আশা, উৎসাহ ও আনন্দের সংবাদ আনে বয়ে। তবু তা সুশীলের মনে যে ছবি জাগালে তা আদৌ স্পষ্ট নয়। সবটা আবছায়া, সবই ধোঁয়া ধোঁয়া। সুশীল ইতিহাসের ছাত্র নয়। ডাক্তার বসুর শেষ কথাটির সঙ্গে যেন এক অদ্ভুত বৈজ্ঞানিক শক্তি মেশানো ছিল। তার চোখের সামনে প্রাচীনকালের সুদীর্ঘ অলিন্দ বেয়ে তলোয়ার হাতে বর্মে চর্মে সুসজ্জিত বীরের দল সারি সারি চলেছে। মৃত্যুকে তারা ভয় করে না। অজানা সমুদ্র পথে তাদের বিজয় অভিযান নব উপনিবেশের ইতিহাস সৃষ্টি করে ভাবিকালের অসহায় ও অকর্মণ্য সন্তানদের শিরায় শিরায় নতুন রক্তের আলোড়ন এনে দেয়। কোথায় সে পড়ে আছে পাড়া গায়ে, পুরনো জমিদার ঘরের বিলাসপুষ্ট আয়সী ছেলেটি সেজে তাদেরই পূর্বপুরুষ একদিন যে অসি হাতে সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়েছিল, তাদেরই স্বজাতি, স্বদেশবাসী। আর সে থাকবে দিব্যি আরামে তাকিয়ে ঠেস দিয়ে শুয়ে তেলে জলে, দাঁতখানি চালের ভাত আর মাছের ঝোলে কোনো রকমে পৈতৃক বাঙালি প্রাণটুকু বজায় রেখে চলবে টায় টায়। চিরকাল হয়তো এমনি কেটে যাবে তার, প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করে, পুরনো চণ্ডীমণ্ডপে বসে তামাক টেনে আর পালা পার্বণে গ্রাম্য লোকজনের পাতে দই মন্ডা দিয়ে হাততালি অর্জন করবার প্রাণপণ চেষ্টায় মুশকুল হয়ে। তারপর আছে মামলা মোকদ্দমার তদারক করতে কোর্টে ছুটোছুটি, ডিক্রি, নালিশ, কিস্তিবন্দি, সইমোহরের নকল, সমন জারি। উফ, ভাবলে তার গা কেমন করে।
প্রাচীন ধনী বংশের লাল খেরো বাঁধানো রোকড় ও খতিয়ানের চাপে সে নিজের জীবন ও যৌবনকে একদম পিষে মেরে ফেলে শেষের দিকে যখন মহকুমার হাসপাতালে একটিমাত্র রোগী থাকবার স্থানের টাকা জেলা বোর্ডের হাতে দেবে স্বর্গীয় পিতৃদেবের স্মৃতি রক্ষাকল্পে, তখন হয়তো সে পাবে রায় সাহেব বা রায় বাহাদুর খেতাব। আর সঙ্গে সঙ্গে ভাববে, এই তো জীবনের পরম সার্থকতা সে পেয়ে গেছে। না দেখবে দুনিয়া, না দেখবে জীবন, টুলি পরা বলদের মতো ঘানি গাছের চারিধারে ঘুরেই জীবন কাটাবে। রাত্রে সে সনদকে ডেকে বললে, সনদ, তোর সাহস আছে? কেন দাদা? আমি যদি বিদেশ বেরোই আমার সঙ্গে যাবি? এক্ষুনি যদি নিয়ে যাও। অনেক দূর হলেও? যেখানে বল। বাড়ির জন্য মন কেমন করবে না? আমি পুরুষ মানুষ না দাদা, ও কথাই ওঠে না। আমি এমনি জিজ্ঞেস করছি। পরদিন সে ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়ল পুরনো দিনের বৃহত্তর ভারতের ইতিহাস। যেসব কথা সে জানত না, কোনোদিন শোনেনি, ডাক্তার বসুর কথায় তার ইচ্ছে গেল সেগুলো জানবার ও পড়বার। বিজয় সিংহের সিংহল বিজয়ের কাহিনী, চম্পা রাজ্যের কথা, চতুর সমুদ্রপারের ভারতীয় উপনিবেশ চম্পা, ভারতবাসী অসির তীক্ষাগ্র ভাগ দিয়ে যে দেশের মাটি পাথরের গায়ে নাগরাজ বাসুকি, শিব পার্বতী ও বিষ্ণু মূর্তি অমর করে রেখেছে। জামাতুল্লাহ খালাসিকে সে 100 বার ধন্যবাদ জানালো ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়তে পড়তে। সে তো এক পাড়া গায়ে অলস জীবনযাপন করছিল, কোনোদিন এসব কথা সে জানতেও পারত না। এত বড় ছবি তার মনে কোনো দিন জাগতও না। যদি দৈবক্রমে জামাতুল্লাহ খালাসি সেদিন তার পাশে এসে বসে দেশলাই না চাইত, তুচ্ছ 1 পয়সার দেশলাই। পড়ার টেবিলে বসে বসেই সুশীলের হাসি পেল কথাটা ভেবে। ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে বার হয়ে জামাতুল্লাহ খালাসির সঙ্গে দেখা করতে গেল সে। মাঠের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে বসে আছে। সুশীলকে দেখে সে বললে, আসুন বাবু, কাল রাতে এক কাণ্ড হয়ে গেছে, আপনার সঙ্গে দেখা করব বলে। সুশীল বাধা দিয়ে বললে, কি কি? জামাতুল্লাহ বললে, সে এক আজগুবি কাণ্ড বাবু। কিরকম ব্যাপার? আপনার সেই বন্ধুর বাড়ি থেকে পাথরখানা নিয়ে কাল ফিরছি বাবু। মেটে বুরুজের কাছে ছোট মোল্লা খালি বলে যে বস্তি, ওই বস্তির কাছে আমার এক দোস্ত থাকে। ভাবলাম চা খেয়ে যাই, সেখানে একেবারে মানুষ নেই, ফাঁকা মাঠ, সিকি মাইল দূরে ছোট মোল্লা খালি বস্তি। হঠাৎ বাবু আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কে যেন আমার গলা 2 হাত দিয়ে চেপে ধরে আমায় মেরে ফেলবার চেষ্টা করছে। আমি তো চেঁচিয়ে উঠে তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু পড়ে গেলাম চিৎপাত হয়ে মাঠের মধ্যে। পেছনে সে সময় পায়ের শব্দ শুনলাম যেন। সুশীল ব্যস্ত হয়ে বললে, বলছি পাথরখানা আছে তো? শুনুন বাবু, তারপর আমি এমন কাণ্ড কখনো দেখিনি। চিৎপাত হয়ে পড়ে আর জ্ঞান নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চারিপাশে 2-3 জন লোক দাঁড়িয়ে। তারা কেউ পানি এনে আমার চোখে মুখে দিচ্ছে, কেউ গামছা নেড়ে বাতাস করছে। আমার দোস্তের নাম বলতে তারা আমায় ছোট মোল্লা খালি নিয়ে গেল তার বাড়িতে। এখানে গিয়ে যখন আমার হুঁশ বেশ ভালো করে ফিরে এলো, আমি পকেটে হাত দিয়ে দেখি পাথরখানা নেই। বলো কি, নেই? শুনুন বাবু আজগুবি কাণ্ড। পাথর নেই দেখে তো আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। দোস্তের বাড়িতে তো শোরগোল পড়ে গেল, কত লোক দেখতে এলো। আমার দোস্ত কতবার মুখে চোখে পানি দিয়ে ডাক্তার ডেকে আমায় চাঙ্গা করলে। আমি সেই রাত্রেই বাড়ি চলে গেলাম। তারপর? বাবু আপনি বলুন একটা কথা, আমি কাল আপনার দোস্তের কাছে দেখাতে গিয়েছিলাম কি নিয়ে? যে ছাঁচ তৈরি হয়েছিল তাই নিয়ে, না আসল পাথরখানা নিয়ে?
আপনার ওই যে দোস্ত খুব এলেমদার লোক, তার কাছে? ও, ডাক্তার বসুর কাছে তুমি তো আসল পাথরখানা নিয়ে গেছিলে, ছাঁচখানা নিয়ে যায়নি, ঠিক তো? কিন্তু বাবু, বাড়ি ফিরে দেখি আসল পাথরখানা পকেটে রয়েছে, ছাঁচখানা নেই। সুশীল হো হো করে হেসে বললে, এ কোনো আজগুবি কাণ্ড হলো না জামাতুল্লাহ। তুমি দুখানাই নিয়ে গেছিলে। যে তোমার গলা টিপেছিল সে ছাঁচখানাকে ভুল করে নিয়ে গেছে, আসল খানা তোমার পকেটেই রয়ে গিয়েছিল। কোন পকেটে কোনটা রেখেছিলে মনে আছে? বাবু, আমি ছাঁচটা নিয়েই যাইনি। আমি বলছি শোনো, তুমি ভুলে দুটোই নিয়ে গিয়েছিলে, কিন্তু এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেউ আমাদের পাথরের খবর পেয়েছে। কলকাতা গুন্ডা বদমাইশের জায়গা। আমি কদিন ধরে এখানে পাথরের কথা বলেছি, তত সাবধান হয়নি। এখানেও শুনতে পারে। সেদিন ডাক্তার বসুর ওখানে দুটো আড়দালি দাঁড়িয়েছিল। আমার সন্দেহ হয় তাদের মধ্যে কেউ শুনতে পারে। যাক, ভালোই হয়েছে যে আসলখানা চুরি যায়নি। আজ তোমার সঙ্গে নেই তো সেখানা। না বাবু, আমি কি আর তেমনি উজবুক? লোক লেগেছে আমাদের পেছনে, খুব সাবধানে চলাফেরা করবে। জামাতুল্লাহ হেসে বললে, বাবু, লোক লেগে আমায় হঠাৎ কিছু করতে পারবে না। সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি, কত বদমাইশ লোকের সঙ্গে কতবার কারবার করেছি। এই হাত দুটো যে দেখছেন, এই দুটো ঠিক থাকলে এর সামনে কেউ এগোতে পারবে না, জানবেন খোদার দোয়ায়। সুশীল একবার চারিদিকে চেয়ে দেখলে কোনো দিকে কোনো লোক নেই। সঙ্গীকে চুপি চুপি বললে, চুপ চুপ চুপ, এখন এসব কথা নয়। তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায় বাবুজি? আমার বাসায়। সেখানে ঘরের মধ্যে বসে এসব কথা হবে। জামাতুল্লাহকে সঙ্গে নিয়ে সুশীল তাদের বাসায় এলো। আসার পথে কোনো কিছু অঘটন ঘটেনি দেখে সুশীলের মন থেকে ভয় ও বিপদাশঙ্কা অনেকখানি চলে গেল। জামাতুল্লাহকে কিছু খেতে দিয়ে ও তার জন্যে বাইরের ঘরের কোণে বিছানা করে দিলে। জামাতুল্লাহ বললে, বাবুজি, বিছানা কেন? রাত্রে এখানে তোমায় রাখবো, যেতে দেবো না মেটেরবুজে। সাবধানের মার নেই। খিদিরপুর মাঠ থেকে মেটেরবুজ পর্যন্ত জায়গাটা বড় নির্জন, গুন্ডা বদমাইশের আড্ডা। রাত্রে সে পথে গেলে বিপদ আছে। তোমার যতই সাহস থাকুক, রাত্রে যাওয়া হবে না। সুশীলের এই সতর্কতার জন্যে জামাতুল্লাহকে চিরদিন কৃতজ্ঞ থাকতে হয়েছিল। রাত্রে আহারাদির পরে সুশীল জামাতুল্লাহকে বললে, আমার মতলব তোমাকে বলবো বলেই তোমাকে ডেকেছি। আমার মনে হয়েছে আমরা যে করেই হোক চলো সেই বনের মধ্যে প্রাচীন নগরের সন্ধানে বেরোই। টাকা করির সন্ধান আমি করছি না, পাই ভালো, তা আমি একাই নেব না। নটরাজনের স্ত্রীর শেষ দিনগুলো যাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটে তার ব্যবস্থা করব। তারপরে তুমি আছো, আমি আছি, ভগবানের আশীর্বাদে আমাদের ঘরে খাবারের ভাবনা নেই। জামাতুল্লাহ খালাসি ঘাড় নেড়ে বললে, সে আমি আগেই জানি বাবু, আপনি রইস আদমি, মানুষ দেখেই চিনতে পারি, নইলে আপনাকে এত বিশ্বাস করতাম না। বড় ঘরানা আপনারা, আপনাদের নজর হবে বড়। তাছাড়া কি জানো জামাতুল্লাহ, এই বয়স হচ্ছে বিদেশ বেড়ানোর সময়। চিরকাল বাড়িতে বসে যদি থাকবো তবে দুনিয়া দেখবো কবে? তোমার সাহস আছে আমায় সেখানে নিয়ে যাবে তো? এ বাবুজি, সাহসের কথা নয়, জাহাজ চালানো বিদ্যের কথা, কৌশলের কথা। সিঙ্গাপুরে আমার এক দোস্ত আছে, তাকে খুঁজে বের করতে হবে। সে সুলুসিতে জাহাজ চালিয়েছে অনেক দিন। আপনার কাছে ছিপাবো না। বোম্বেটের কাজ করতো সে। এখন বড্ড কড়া শাসন, ওলন্দাজ সরকার আর আমাদের ইংরেজ সরকারের। মানোয়ারি জাহাজ সর্বদা ঘুরছে। বোম্বেতে জাহাজ ধরতে পারলেই ধরে নিয়ে আসবে আর গুলি করবে। সেই জন্যে সে কাজ ছেড়ে দিয়ে দোকান করে বসে আছে সিঙ্গাপুরে। তাকে সঙ্গে নিতে হবে। তাহলে কিরকম ব্যবস্থা করবো যাবার? আপনি কত টাকা দিতে পারবেন বলুন? সব আছে, আর বেশি এক পয়সাও নয়। তাও নেবেন না? আপনি আমার দোস্ত, 200 নিয়ে চলুন। আমি পাথর বিক্রি করে ফেলি, সেই টাকায় চালাবো।
সে টাকা তোমায় আমি নিতে দেবো না জামাতুল্লাহ। নটরাজনের স্ত্রীকে বঞ্চিত করে সে পাথর নিয়ে আমাদের ফল ভালো হবে না। নটরাজন স্বর্গ থেকে দেখবে আর অভিশাপ দেবে। এই জন্যই তো বলি, রইস আদমির বুদ্ধি আর আমাদের বুদ্ধি। আপনি যা বলবেন বাবুজি। অনেক রাত হয়েছিল। জামাতুল্লার বিশ্রামের বন্দোবস্ত করে দিয়ে সুশীল নিজে শোবার জন্য চলে গেল বটে, কিন্তু তার সারা রাত ঘুম এলো না চোখে। এবার কিক্ষণে সে বাড়ি থেকে বার হয়েছিল। সাগর পারের যাত্রী হয়ে যদি সেই অজানা দ্বীপে অরণ্যের মধ্যে প্রাচীন যুগের হিন্দু কীর্তি শুধু চোখের দেখা দেখে আসতে পারে, তবেই সে জীবন সার্থক বিবেচনা করবে। চম্পারাজ্যের মতো সেখানেও আর এক হিন্দু উপনিবেশ ছিল। নিশ্চয়ই মহাকালের চক্রনেমির আবর্তনে অরণ্য গ্রাস করেছে সে নগরী। তবুও ভারতের সন্তান সে। প্রাচীন যুগের সেই পুণ্যভূমির পবিত্র ধূলি স্পর্শ করে সে ধন্য হতে চায়। অর্থের জন্যে সে যাচ্ছে না। পরদিন সকালে উঠে সুশীল জামাতুল্লাহকে চা ও খাবার খেতে দিয়ে তার সঙ্গে গল্প করতে বসেছে। এমন সময় কাগজওয়ালা খবরের কাগজ দিয়ে গেল। সুশীল কাগজ খুলে সংবাদগুলোর ওপর সাধারণভাবে চোখ বুলোতে গিয়ে হঠাৎ উত্তেজিত সুরে বলে উঠল, জামাতুল্লাহ, আরে তোমাদের মেটের ব্রিজে খুন। জামাতুল্লাহ চা খেতে খেতে চমকে উঠে বললে, কোথায় বাবু, কোথায়? 2 নম্বর মফিজুল সর্দার লেন। একটা কুঠুরিতে নূর মোহাম্মদ নামের একটি লোককে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। সুশীল কাগজ থেকে মুখ তুলে দেখলে জামাতুল্লাহ তাল পাতার মতো কাঁপছে। অতি কষ্টে সে সুশীলকে জিজ্ঞেস করলে, কি নাম লোকটির বাবুজি? নূর মোহাম্মদ। জামাতুল্লাহ চা ফেলে উঠে এসে সুশীলের হাত ধরে বললে, আপনি আমার সবচেয়ে বড় দোস্ত। কাল এখানে রেখে আপনি আমার জান বাঁচিয়েছেন। নূর মোহাম্মদ আমার ঘরেই থাকে, এক বিছানাতে দুজনে শুই। কাল আমি থাকলে আমাকেই মারত। আমি ভেবে ভুল করে ও বেচারিকে খুন করে গিয়েছে। সুশীল বলে, তুমি এক্ষুনি বাড়ি যাও। সেই জিনিসটা বাবু, সে আমি অন্য জায়গায় রেখেছি, সেখান থেকে কেউ সেটা বের করতে পারবে না। সুশীল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তবুও একবার যাও। সেটা নিয়ে বাবুজি আপনাদের বাড়িতে রেখে দিন। আপনি মেহেরবানি করে যদি রেখে দেন। নিশ্চয়ই রাখবো, তুমি একা যেও না। চলো, আমিও সঙ্গে যাচ্ছি। আমার ভাই সনদকেও সঙ্গে নেব। পাথরখানা এনেই সুশীল কয়েকদিনের মধ্যে তার আরেকখানা ছাঁচ করিয়ে নিয়ে সেখানা ব্যাংকে জমা দিয়ে এলো। ওসব জিনিস সঙ্গে রাখলেই যত গোলমাল। কিন্তু ব্যাংকে রাখবার কয়েকদিন পরেও ঘটে গেল এক বিপদ। সুশীল তখন 1002 টাকার ব্যবস্থা একরকম করে ফেলেছে। তার কাকাই টাকাটা তাকে দেবেন, তবে সে বলেছে ব্যবসার জন্যে ওটা দরকার। বিদেশে যাওয়ার কথা শুনলে কেউ উৎসাহ দিত না। ওর সঙ্গে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি, সনদ এ কথা জানিয়েছে। সুশীল বউবাজার দিয়ে গিয়ে জামাতুল্লাহকে ট্রামে দিয়ে এলো। ট্রাম পরবর্তী থামবার জায়গায় যাবার পূর্বেই ট্রামে এক শোরগোল উঠল। জামাতুল্লাহ ট্রামের বেঞ্চিতে বসবার সঙ্গে সঙ্গেই পাশের একজন লোক নেমে গেল। নেমে যাবার সময় একবার যেন তার হাতখানা জামাতুল্লাহর পিঠের দিকে ঠেকল। অন্তত জামাতুল্লাহর তাই মনে হলো। পরক্ষণেই জামাতুল্লাহ রক্তাক্ত দেহে চিৎপাত ট্রামের মেঝেতে। লোকজন হই হই, পুলিশ পুলিশ, সবাই মিলে ওকে ধরাধরি করে নামিয়ে ফেললে। শেষে দেখা গেল ওর বিশেষ কিছু লাগেনি। এবারও একখানা ধারালো ছুরি দিয়ে বোধহয় আততায়ী কোমরের থলে কাটতে চেষ্টা করেছিল। ছুরিখানা দৈবাত তলপেটের পাশের দিকে লেগে খানিকটা অগভীর রেখা সৃষ্টি করে লম্বালম্বিভাবে কেটে গিয়েছে। এই ঘটনার 7 দিন পরে সুশীল, সনত ও জামাতুল্লাহ তিনজনে একখানা রেঙ্গুনগামী জাহাজে চড়ে বসল। আপাতত সিঙ্গাপুর এবং সেখান থেকে ব্যাটেভিয়া যাবে, এই হলো উদ্দেশ্য ওদের। মাস 2 পরের কথা। সকালবেলা
সুশীল সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একটি ছোট শিখ হোটেলের একটা ঘরে বসে সনদকে বলছিল, আমরা এখানে এসে ভালো করলাম কি মন্দ করলাম এখনো বুঝিনি শোনো। জামাতুল্লাহর বোম্বেটে বন্ধু তো দেখা যাচ্ছে অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। ওকে কি খুব বিশ্বাস করাটা উচিত হলো? বিশ্বাস না করেই বা উপায় কি দাদা? ও ছাড়া সুলু সমুদ্রে জাহাজ চালাবে কে? তবে আমার মনে হয় যখন আমাদের কাছে এমন কোনো মূল্যবান জিনিস নেই, তখন সে অনর্থক মানুষ খুনের দায়িত্ব ঘাড়ে নিতে যাবে কেন? এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। জামাতুল্লাহ তার বোম্বেটে বন্ধু মিস্টার ইয়ার হোসেনকে নিয়ে ঘরে ঢুকল। ইয়ার হোসেন ভিক্টোরিয়া স্ট্রিটে একটা চুল ছাঁটা দোকান করে ভাড়াটে চীনে নাপিত দিয়ে চুল ছাঁটায়। রোজগার মন্দ হয় না, 42-43 বয়স হবে, রোগা চেহারা, চোখের দৃষ্টিতে অত্যন্ত ভালো মানুষ। ও নিরীহ ধরনের বলেই মনে হয়। পরনে সাহেবি পোশাক। লোকটা ভারতীয় নয়, মালায়ও নয়, কোন দেশের লোক তা কখনো বলেনি। তবে তার কথাবার্তা থেকে মনে হয় ভারতের ওপর টানটা তার বেশি। কথাবার্তা বলে ইংরেজিতে, নয়তো মালয় ভাষায়। তার ভাঙা ইংরেজি জামাতুল্লাহ বেশ বোঝে। এ ধরনের লোকের সঙ্গে কখনো সুশীল বা সনতের পরিচয় ঘটেনি ইতিপূর্বে। বাইরে মোটামুটি ভদ্রলোক, এমনকি বেশ নিরীহ প্রকৃতির প্রৌঢ়বত্ত লোক, কিন্তু ভেতরে ভেতরে ইয়ার হোসেন দুর্দান্ত দস্যু। মুহূর্তের মনোমালিন্যের ফলে যারা বন্ধুর বুকে অতর্কিতে তীক্ষ্ণধার কিরিচ বসিয়ে দিতে এতটুকু দ্বিধা করে না, এ সেই জাতীয় লোক। ইয়ার হোসেন ঘরে ঢুকে বললে, বসে আছেন? আমায় আর 200 টাকা দিতে হবে, দরকার রয়েছে। সুশীল জামাতুল্লার মুখের দিকে চাইলে অতি অল্পক্ষণের জন্যে। জামাতুল্লাহ চোখের ইঙ্গিতে তাকে বলে দিলে ইয়ার হোসেনকে যেন সে প্রত্যাখ্যান না করে। কত টাকা বললেন মিস্টার হোসেন? 200 কি 250? বেশ, নেবেন। সেদিন নিয়েছেন 100। ইয়ার হোসেন যেন খানিকটা উদ্ধত সুরে বললে, নিয়েছি তো কি হবে, তোর জোর করতেই তো সব টাকা যাচ্ছে। জাহাজের কি হলো? চার্টার করবেন? জাহাজ চার্টার করার টাকা কোথায়? কিন্তু আচ্ছা, একটা কথা বলি, আপনারা সে ভিক্ষুমুনির দেশে যেতে চাইছেন কেন? টাকা কড়ি হিড়ে জহরত আছে সত্যি এখানে? কি করে বলি সাহেব, তবে তোমার কাছে লুকোবো না। খুব বড় রত্ন ভাণ্ডার সেখানে লুকোনো আছে, এই আমাদের বিশ্বাস। ওই মনির ওপর আঁক ঝোঁকাছি, ওটাই আমাদের হদিশ। অন্তত নটরাজন তাই বলেছিল। আমি চেষ্টা করে দেখব। কিন্তু আমার ভাগ ঠিক 3 ভাগের 1 ভাগ চাই। ফাঁকি দেবার চেষ্টা করলেই বিপদ ঘটবে। এই হাতে অনেক মানুষ খুন করেছি, সে কথা কে না জানে। মানুষ মারাও যা, আমার কাছে পাখি মারাও তাই। সুশীলের গা যেন শিউরে উঠল। কাজের খাতিরে এমন নিষ্ঠুর প্রকৃতির লোকের সঙ্গে আজ তাকে মিশতে হচ্ছে। ভাগ্য কি জানি কোন পথ তাকে নির্দেশ করছে। মুখে বললে, না সাহেব, তুমি নিশ্চিন্তে থাকো, ফাঁকে তুমি পড়বে না। ইয়ার হোসেন বললে, একটা গল্প বলি শোনো তবে। একবার আমার জাহাজে 6-7 জন মোল্লা মদ খেয়ে উঠে বিদ্রোহ ঘোষণা করলো। তাদের দলে একজন সর্দার ছিল, সে এসে আমায় জানালো এই শর্তে আমি রাজি না হলে আমার হাত পা বাঁধবে, মেরেও ফেলতে পারে। আমি ওদের সান্ত্বনা দিয়ে সেই শর্তে সই করে দিলাম। তারপরই ইঞ্জিন রুমে বড় কর্মচারীকে ডেকে বললাম জাহাজের কয়লা দিয়েই স্টিম বন্ধ করে ফার্নেসের মুখ খুলে রাখবে। ইঞ্জিনিয়ার বিস্মিতভাবে আমার মুখের দিকে চেয়ে বলল, কেন ক্যাপ্টেন সাহেব, এ তো বড় বিপজ্জনক ব্যাপার। সেই ভীষণ উত্তাপে ফার্নেসের মুখ খুলে রাখবো? সে বেচারি আর আমার মতলবের কথা কিছুই বুঝলো না। আমি সেই বিদ্রোহী সর্দারকে আর তার 4 জন অনুচরকে বললাম ফার্নেসে কয়লা দিতে। এদিকে ইঞ্জিন রুমে টেলিগ্রাফে ইঞ্জিনিয়ারকে পুরো দমে স্টিম দিতে বলেই ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পুলি ঘুরিয়ে জাহাজ প্রায় 25 ডিগ্রি কোণ করে স্টারবোর্ডের দিকে কাত করে ফেললাম।
টাল সামলাতে না পেরে ওরা হঠাৎ গিয়ে পড়ল খোলা ফার্নাসের মুখে। লোক ঠিক করাই ছিল, তক্ষুনি তারা ওদের ফার্নাসের আগুনের দিকে ধাক্কা মেরে ফেলে দিল এবং ফেলে দিয়ে ফার্নাসের দরজা ঘটাং করে বন্ধ করে দিল। সনত ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর 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 দুদিন পরে কতগুলি আতপোড়া হাড়গোড় এবং কয়লার ছাইয়ের সঙ্গে ফার্নেস সাফ করা কুলি সমুদ্র জলে ফেলে দিলে। মিউটিনি শেষ হয়ে গেল। কেউ টের পেলে না? সবগুলো বদমাইশ যখন ও পথে গেল তখন বাকিগুলো আপনা আপনি চুপ করে গেল। ভালো মানুষের দিন চলে গিয়েছে। জানবে নিষ্ঠুর হতে হবে, নির্মম হতে হবে, তবে মানুষের অন্যায়ের প্রতিশোধ নিতে পারবেন। সুশীল বুঝল না এমন নিরীহ ভালো মানুষটির আড়ালে কি করে এমন দৃঢ় ও নির্মম চরিত্র লুকোনো থাকতে পারে। আর একটা কথা, অস্ত্রশস্ত্র কেমন আছে আপনাদের? কিছু না, একটি করে অটোমেটিক আছে দুজনের, তার কার্টিজ নেই। রাইফেল নেই? ভারত থেকে রাইফেল কেনা। মিস্টার হোসেন, এবার আপনি হাসালেন। ইয়ার হোসেন দ্বিরুক্তি না করে বেরিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পরে একটা বড় রিভলভার নিয়ে এসে সুশীলের হাতে দিয়ে বললে, পছন্দ হয়? ও, এটা চমৎকার জিনিস। এই কিনবো তিনজনের, আর একটা পুরনো মেশিন গান। মেশিন গান কি হবে? অনেক দরকার আছে। সুশীল ও সনদ দুজনেই দেখলে সে অনেক রকম জানে, শোনে। জাহাজ চালানোর যন্ত্রাদি কিনবার সময় তার যে কিছু কিছু বিজ্ঞানের জ্ঞানও আছে এ পরিচয়ও পাওয়া গেল। চাল চলনে, ধরন ধারণে সে সর্বদাই মনে করিয়ে দেয় যে সে সাধারণ নয়। সুশীল জামাতুল্লাহকে বললে, তুমি বলেছিলে 200 টাকা নিলেই হবে, তো এখন দেখছি 500 টাকায় মিস্টার হোসেন নিয়ে নিলেন নানা ছুতো করে। হাতে কিন্তু 1 পয়সাও রইল না। কোনো ভয় নেই বাবুজি, আমি যখন আছি। ও তেমন লোক নয়। লোক নয় কি রকম? ভয়ানক লোক। আমরা বুঝেছি। ও দরকার করলে তোমার মতো পুরনো বন্ধুর গলা কাটতে এতটুকু দ্বিধা করবে না। বাবুজি দেখছি ভয় পেয়ে গিয়েছেন। তা একটু পেতে হয়েছে। টাকাটাও মেরে দেবে না তো? তুমি হুঁশিয়ার হয়ে থাকবে ওর পেছনে। বাবুজি, আমি হাজার পিছনে থেকেও কিছু করতে পারবো না। ও যদি ইচ্ছে করে তবে সিঙ্গাপুর থেকে আজই পালিয়ে যেতে পারে, কেউ পাত্তাই পাবে না। ইয়ার হোসেন ছাঁচটার কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? বললাম বাবুর কাছে আছে। মতলব কি? না বাবু, খারাপ কিছু নয়, ও একবার দেখতে চায়। ও ভাগ্যিস আসল পদ্মরাগখানা ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম কলকাতায়, নইলে সেই পাথরখানা নিয়ে কলকাতাতেই খুন হয়ে গেল মেটিয়া বুরুজে। এখানে আনলে সে পাথর আমরা হাতে রাখতে পারতাম না। জামাতুল্লাহ গলার স্বর নিচু করে বললে, বাবুজি, এখানেও লোক পেছন নিয়েছে। সুশীল ও সনদ একযোগে সবিস্ময়ে বলে উঠল, কিরকম? এখন বলবো না, আপনারা ভয় পেয়ে যাবেন। সিঙ্গাপুর ভয়ানক জায়গা। এখানে দিন দুপুরে মানুষের বুকে ছুরি বসায়। পরে শুনবেন। সিঙ্গাপুরে যেদিকে বড় ডক তৈরি হয়েছে ওর কাছে অনেক দূর পর্যন্ত সামরিক ঘাঁটি। সাধারণ লোককে সেসব রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। জামাতুল্লাহকে পথপ্রদর্শক রূপে নিয়ে দুজনে সেই দিকে বেড়াতে বেরোল। সমুদ্রের নীল দিগন্ত প্রসারী রূপ এখান থেকে যেমন দেখায় এমন আর কোথাও থেকে নয়। দুপুরের কাছাকাছি সময়টা প্রখর রৌদ্র কিরণে সমুদ্র জল ইস্পাতের ছুরির মতো ঝকঝক করছে। দুখানা মানুয়ারি জাহাজ বন্দর থেকে দূরে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। একজন চিনেম্যান এসে ওদের পিজিন ইংলিশে বললে, টি স্যার, টি। নো টি। নেটি স্যার, মাই হাউস হিয়ার স্যার, ভেরি গুড হোম মেড টি স্যার। সনত বললে, চলো দাদা, চলো জামাতুল্লাহ, একটু চা খেয়ে আসি। সবাই মিলে
রাস্তা থেকে একটু দূরে একটা চীনা বাঁশঝাড়ের আড়ালে একটা অ্যাসবেস্টসের ঢেউ খেলানো পাত দিয়ে ছাওয়া ছোট্ট বাড়িতে এলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাঁশের টেবিল পাতা আছে বারান্দায়। তিনজনে সেখানে বসে দূরে সমুদ্রের দৃশ্য দেখছে। এমন সময় চিনেম্যানটি চা নিয়ে এলো। ওরা চা খাচ্ছে। সে লোকটা আবার কিছু কেক নিয়ে এসে ওদের সামনে রাখলে। ওদের বললে, তোমরা কোথায় যাবে? সুশীল বললে, বেড়াতে এসেছি। ভেরি গুড, চমৎকার জায়গা সিঙ্গাপুর। ভালো, কিওরিও কিনবে? কি জিনিস? এসো না ঘরের মধ্যে। ওরা তিনজনে ঘরের মধ্যে ঢুকলো। বুদ্ধের মূর্তি, মালা, ড্রাগনের মূর্তি, পোর্সিলেনের পেট মোটা চীনে ম্যান্ডারিনের মূর্তি ইত্যাদি সাধারণ শৌখিন জিনিস আলমারিতে সাজানো। ওরা হাতে করে দেখছে। এমন সময় সনত একটা জিনিস হাতে নিয়ে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, দাদা দেখো! সুশীল ও জামাতুল্লাহ দুজনেই চেয়ে দেখলে একখানা জেড পাথরে তৈরি ছুরির গায়ে কি আঁক চোখ কাটা। ভালো করে দুজনেই দেখলে অবিকল সেই আঁক চোখ। নটরাজনের পদ্মরাগ মণির গায়ে যে আঁক চোখ ছিল। ওরা সবাই অবাক হয়ে গেল। সুশীল বললে, এই ছুরিখানার দাম কত? $2 মিস্টার। এই ছুরি তুমি পেলে কোথায়? দেখি ছুরিখানা। ও, এ আমি একজন মালয়ের কাছে কিনেছিলাম। এখানেই? হ্যাঁ, একজন মাল্লা ছিল সে। কোথা থেকে সে ছুরিখানা পেয়েছিল তা কিছু বলেনি। না মিস্টার, তবু ছুরিখানা সে ভয়ে বিক্রি করে। সে বলছিল দুবার সে প্রাণে মরতে মরতে বেঁচে যায়। এ ছুরিখানার জন্যে তার পেছনে লোক লেগে গিয়েছিল। লুকিয়ে আমার কাছে বিক্রি করে। কেউ জানে না যে এখানে আমার কাছে আছে। আমরা এখানে নেব। ওখানা বিক্রি হবে না। আমরা $3 দেব। নিয়ে বিপদে পড়বে তোমরা, নিও না। এই, তোমার দোকানে জিনিস বিক্রি করতে আপত্তি কি তোমার? আমি আমার খরিদ্দারকে বিপদে ফেলতে চাইনি। শোনো মিস্টার, আমি জানি ও ছুরি তুমি কেন কিনতে চাইছো। ওই আগ যোগগুলোর জন্যে, ঠিক কি না? প্রাচীন কাল থেকে এদেশে অনেকে জানে ওই আগগুলোর কোথাকার। এক গুপ্তনগর আর তার ধন ভাণ্ডারের হদিশ। সকলে জানে না বটে, তবে পুরনো লোক কেউ কেউ জানে। অনেক পুরনো জেট পাথরের আংটিতে ওই আগযোগ আমি দেখেছি। ও নিয়ে একটা গুপ্ত সম্প্রদায় আছে। সম্প্রদায়ের বাইরে আর কারো কাছে এই আগযোগওয়ালা আংটি কি ছুরি কি কিরিচ দেখলে তারা তার পেছনে লেগে গুপ্ত হত্যা পর্যন্ত করে ফেলে। তবে তাদের আসল উদ্দেশ্য থাকে জিনিসটাকে হস্তগত করা। কেন? পাছে অন্য কেউ ওই আগযোগের হদিশ পেয়ে সে প্রাচীন নগর আর তার গুপ্ত ভাণ্ডার আবিষ্কার করে ফেলে। ওরা নিজেরা যখন বের করতে পারলে না, তখন আর কাউকে ওরা খোঁজ করতে দেবে না। ও চিহ্নের জিনিস কাছে রাখা মানে প্রাণ হাতে করে বেড়ানো। কিন্তু আমার মনে হয় কি জানো মিস্টার, ওরকম নগর কোথাও নেই। ও একটা মিথ্যার প্রবাদের মতো এই অঞ্চলের প্রচলিত আছে। কেউ দেখেছে এ পর্যন্ত বলতে পারো? কেউ বলতে পারে সে দেখেছে? কেউ সন্ধান দিতে পারে? ও একটা ভুয়ো গল্প। চা খেয়ে বাইরে এসে তিনজনে সমুদ্রের দিকে চলে গেল। চিনেম্যানটি পিছন থেকে ডেকে বলল, ওই দিকে যেও না মিস্টার, সামরিক সীমানা, যাওয়া নিষেধ। সমুদ্রের ধারে এদিকে বসবার জায়গা নেই। একটু নির্জন স্থানে গিয়ে সুশীল বললে, জামাতুল্লাহ, শুনলে সব কথা? এখনো কি তোমার মনে হয় সে নগরে আছে কোথাও? আমরা আলেয়ার পেছনে ছুটছি নেই। নটরাজনের গল্প ভুয়ো নয় কিন্তু। জামাতুল্লাহ বললে, তবে পদ্মরাগ মণি এলো কোথা থেকে? আমি তোমায় বলছি, নটরাজনের কাহিনী আগাগোড়া বানানো গল্প। পদ্মরাগ মণিখানা সে কোনো প্রকার অসৎ উপায়ে হস্তগত করে, যার উপরে প্রাচীন ও প্রচলিত প্রথা অনুযায়ী ওই চিহ্নটি আঁকা ছিল। এছাড়া ওর কোনো মানে নেই। জামাতুল্লাহর মুখ চোখের ভাব হঠাৎ যেন বদলে গেল। কত বৎসর পূর্বের এক স্বপ্ন ভরা দিন, এক আতঙ্ক ভরা কৃষ্ণা রজনীর স্মৃতি তার মুখের রেখায়, চোখের দৃষ্টিতে। সে বললে, কিন্তু বাবুজি, নটরাজন হয়তো দেখেনি, আমি তো দেখেছি। ভীষণ বনের মধ্যে অন্ধকার রাত কাটিয়েছি। আমি কারো কথা শুনি নে। খুব সাবধান জামাতুল্লাহ,
আমাদের প্রাণের দাম এক কানা করিও না যদি এ কথা কোনো রকমের প্রকাশ হয় যে আমরা ওই আগযোগ করা পাথরের ছাঁচ বা সেই নগর খুঁজতে বেরিয়েছি। ঠিক বাবুজি, সে কথা আমারও মনে হয়েছে। এই সিঙ্গাপুর ভয়ানক জায়গা। এখানে পথে পথে রাত্রের অন্ধকারে খুন হয়। ভারী সাবধানে থাকতে হবে আমাদের। ইয়ার হোসেনকে সাবধান করে দিতে হবে। মুশকিল হয়েছে, লোকটা মাতাল, মদ খেয়ে কোনো কথা প্রকাশ করে না ফেলে। চলেন, যাওয়া যাক। তিনজনে সতর্ক দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখতে দেখতে বাসার দিকে রওনা হলো। পরদিন ইয়ার হোসেন এসে ওদের বাসায় খুব সকালেই উপস্থিত হলো। সনদ তখন উঠেছিল, চায়ের জন্য স্টোভ ধরিয়েছে। ইয়ার হোসেনকে দেখে বললে, আসুন মিস্টার হোসেন, ঠিক সময় এসেছেন। ইয়ার হোসেন রুক্ষ প্রকৃতির লোক, বলে উঠল, চা খাবার জন্য ঠিক আসিনি, আরো 200 টাকা চাই। আরো 200? তাহলে তো আমাদের হাতে রইল না কিছু। তা আমি কি জানি, এ কাজে যখন এসেছেন তখন পয়সার জন্য হোটেলে চলবে না, নয়তো বলুন ছেড়ে দিই। না না, দাঁড়ান, আমি দাদা ও জামাতুল্লাহকে ডাকি। সুশীল শুনে বললে, তাই তো, ব্যাপার কি? চলো দেখি ব্যাপার কি। ইয়ার হোসেন বাইরে বসে আছে। সুশীল গিয়ে বললে, গুড মর্নিং মিস্টার হোসেন, কি মনে করে এত সকালে? সব ঠিক, আজ রাতে রওনা হতে হবে, সব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছে। ইয়ার হোসেন গম্ভীর মুখে বললে, সব ঠিক, তার আগে সেই ছাঁচখানা একবার দেখি এক্ষুনি, আর 200 টাকা এক্ষুনি। সুশীলের ইঙ্গিতে সনদ বাক্স খুলে প্যারিস প্লাস্টারের ছাঁচ ওর হাতে দিলে। ইয়ার হোসেন ছাঁচখানা উল্টে পাল্টে দেখে শুনে বললে, না, ও সব বুঝলু কি, অন্য কিছুই না, কিছুই হবে না হয়তো। টাকাটা? সুশীল বললে, টাকা রয়েছে জামাতুল্লাহর কাছে, সে আসুক। কোথায় সে? তা তো জানি না, সকালে বেড়াতে বেরিয়েছে। আচ্ছা, আমি বসি। এখন কি ঠিক করলেন বলুন মিস্টার হোসেন? এখান থেকে ডাচ স্টিমার বো ছাড়ছে রাত 10টায়। আমাদের নামতে হবে সাঙ্গাপান বন্দরে, সুলু সমুদ্রের ধারে। সাঙ্গাপান মশলার বড় আড়ত, সেখান থেকে চীনে জাঙ্ক ভাড়া করে যাব। এসব অস্ত্র শস্ত্র নিয়ে ডাচ স্টিমারে উত্তর দেবে? মেশিন গান কিনেছেন নাকি? আরও 1 ঘন্টা কেটে গেল। জামাতুল্লাহ আর ফেরে না। সুশীল ও সনদ উৎকণ্ঠিত হয়ে পড়ল। কাল বিকেলের সেই চীনাম্যানের কথা বারবার মনে পড়ছিল ওদের। কথাটা ইয়ার হোসেনকে বলা ঠিক হবে না হয়তো, এটা ভেবেই ওরা বললে না। কিন্তু জামাতুল্লাহ সব জেনে শুনে একা বেরোলো কোথায়? বেলা প্রায় 10টা। এমন সময় জামাতুল্লাহ ঘর্মাক্ত কলেবরে এসে হাজির হলো। ওর মুখের চেহারা দেখে তিনজনেই একসঙ্গে বললে, কি হলো তোমার? জামাতুল্লাহ ক্ষীণ হাসি হেসে বললে, কিছুই না। কিন্তু তোমার চেহারা দেখে এই রোদে। সুশীল বললে, জামাতুল্লাহ, মিস্টার হোসেন আরো 200 টাকা চান। ও, তা দিন বাবু, এই নিন চাবি। উনি বলছেন আজ রাত্রে আমাদের রওনা হতে হবে। জামাতুল্লাহ সে কথায় কোনো উত্তর না দিয়ে বললে, টাকাটা দিয়ে দিন ওকে আগে। টাকা নিয়ে ইয়ার হোসেন বিদায় নেবার পর মুহূর্তেই জামাতুল্লাহ নিম্ন সুরে বললে, বড় বেঁচে গিয়েছি। ডকের পাশে যে গলি আছে, ওখানে 2জন মালয় গুন্ডা আমাকে আক্রমণ করেছিল। 2জন দুদিক থেকে কিরিচ হাতে, ভুঁড়ি ফাঁসিয়ে দিত আরেকটু হলে। আমি প্রাণপণে ছুটে বেঁচেছি। তোমরা অত ছুটতে পারতে না, মারা পড়তে ওদের হাতে। কালকের সেই চীনাম্যানের কথাই ঠিক। আমরা খুব বিপন্ন এখানে। বাড়ি থেকে কোথাও বেরিও না। ইয়ার হোসেনকে কিছু বলো না। সনদ ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসে ওর কথা শুনছিল। কথা শেষ হলে সনদ তাকে চা ও টোস্ট খেতে দিয়ে বললে, কিছু বলিনি আমরা, ও আজই যেতে বলছে, শুনেছো তো? যাতে হয় আজই আমাদের পালাতে হবে। এখন প্রাণ নিয়ে জাহাজে উঠতে পারলে বাঁচি,
বলো কি জামাতুল্লাহ, এত ভয় নেই? চীনা ব্যান্ডের বাজে গল্পটা দেখছি তোমার মনে বড় দাগ কেটে দিয়েছে। বাবুজি, মেটিয়া বুরুজের মাঠে খুনের কথাটা ভেবে দেখুন। সে পাথরখানার জন্যে নয়, আগযোগের জন্যে এখন আমার তাই মনে হচ্ছে। অসাবধান হবেন না আজ দিনমানটা। জাহাজে উঠলে কতকটা বিপদ কাটে বটে। সেদিন বিকেলে ইয়ার হোসেনের লোক আবার এলো। একটা শিলমোহর করা চিঠি সুশীলের হাতে দিয়ে বললে, এর উত্তর এখনই চাই। সুশীল চিঠিখানা পড়ে দেখলে আজ কিভাবে কোথা থেকে রওনা হতে হবে সেই ব্যবস্থা চিঠিতে লেখা। ইয়ার হোসেন অন্য পথ দিয়ে যাবে, ওদের যেন চেনে না এভাবে। জাহাজে না উঠে এদের তিনজনের সঙ্গে সে কথাবার্তা বলবে না। সুশীল চিঠির উত্তর দিয়ে দিলে। জামাতুল্লাহ বললে, আমাদের জিনিসপত্র যদি কিনতে হয় এই সময় কিনে নিয়ে আসি, চলুন। ওরা বেরিয়ে এলো বাসা থেকে। ভিক্টোরিয়া স্ট্রিটের বড় বাজারে জিনিসপত্র কিনবে, এই ওদের ইচ্ছে। জামাতুল্লাহ বললে, বাবু, কিছু ভালো জিনিস খেয়ে নেওয়া যাক। জানেন, কোনো অজানা রাস্তায় অনেক দূর যেতে হলে ভালো খেয়ে নিতে হয়। অনেক দিন হয়তো ভালো খাবার অদৃষ্টে জুটবে না। একটা শিক রেস্টুরেন্টে ওরা গিয়ে বসলো। মাংস, কাটলেট, চা, টোস্ট ইত্যাদি আনিয়ে খাওয়া শুরু করেছে। এমন সময় এক ইউরোপীয় পোশাক পরা মালয় এসে ওদের টেবিলে বসে বিনীতভাবে বললে, সে কি তাদের সঙ্গে বসে খেতে পারে? সুশীল বললে, হ্যাঁ নিশ্চয়ই। সে আর কোনো কথা না বলে খাবার আনিয়ে নিঃশব্দে কিছুক্ষণ বসে খেতে লাগলো। তারপর আবার ওদের দিকে চেয়ে বললে, আপনারা ভারতীয়? সুশীল ভদ্রভাবে উত্তর দিলে, হ্যাঁ। এখানে এসেছেন বেড়াতে? না। হ্যাঁ। কেমন লাগছে সিঙ্গাপুর? বেশ জায়গা। এখান থেকে দেশে ফিরছেন বোধ হয়? তাই ইচ্ছে আছে। বেশ বেশ। আপনারা কোন হোটেলে উঠেছেন জানতে পারি কি? আমাদের একজন ভারতীয় বন্ধুর একটা ভালো হোটেল আছে, সেখানে খাবারপত্র সস্তা, ঘর দোয়ারও ভালো। যদি আপনাদের দরকার হয়। সুশীল টেবিলের তলা দিয়ে সনদকে এক রাম চিমটি কাটলে। মালয় লোকটার চোখে মুখে একটা কৌতূহলের ভাব জাগল। সেটা গোপন করে সে বললে, ও আজই যাবেন? কিন্তু ভারতের জাহাজ তো আজ ছাড়বে না। সুশীল বললে, না, আমরা রেলে উঠে যাচ্ছি, কুয়ালালামপুর। ও কুয়ালালামপুর, দেখে আসুন, বেশ শহর। আরও কিছুক্ষণ পরে লোকটা বিল চুকিয়ে দিয়ে চলে গেল। সুশীল রাগের সঙ্গে সনতের দিকে চেয়ে বললে, ছি ছি ছি, এত নির্বোধ তুমি! ও কথা কেন বলতে গেলে? সনত অপ্রতিভ মুখে বললে, আমি ভাবলাম ওতেই আপদ বিদে হয়ে যাবে, অত জিজ্ঞেস করার ওর দরকার কি? আমরা যদি বা যাই, তোর তাতে কি রে বাপু? তা নয়, কে কি মতলব নিয়ে কথা বলে, দরকার কি ওদের সঙ্গে কথা বলা? জামাতুল্লাহ বললে, ঠিক কথা বলেছেন বাবুজি। সন্ধ্যার কিছু আগে ওরা রেস্টুরেন্ট থেকে বার হয়ে রাস্তায় নেমে দু একটা জিনিস কেনবার জন্যে বাজারের দিকে চলেছে। এমন সময় জামাতুল্লাহ নিচু গলায় চুপি চুপি বললে, ওই দেখুন সেই লোকটা। সুশীল ও সনদ চেয়ে দেখলে সেই মালয় লোকটা একটা দোকানে কি একটা জিনিস কিনছে, ওদের দিকে পিছন ফিরে। সুশীল বললে, চলো আমরা এখান থেকে চলে যাই, মোড়ের দোকানে জিনিস কিনি গিয়ে। জিনিস কিনতে কিনতে একটু রাত হয়ে গেল। ওরা বড় রাস্তা বেয়ে অনেকটা এসে ওদের হোটেল যে গলিটার মধ্যে সে গলিটাতে ঢুকতে যাবে। এমন সময় কি একটা ভারী জিনিস সুশীলের ঠিক বাঁ হাতের দেয়ালে জোরে এসে লেগে ঠিকরে পড়ল সামনে রাস্তার ওপরে। ওরা চমকে উঠল। জামাতুল্লাহ পথের ওপর থেকে জিনিসটা কুড়িয়ে নিয়ে বললে, সর্বনাশ! ওরা দুজনে নিচু হয়ে জিনিসটা দেখতে গেল, কিন্তু জামাতুল্লাহ বললে, বাবুজি ছুটে আসুন, এখানে আর দাঁড়াবেন না বলছি। দুজনে জামাতুল্লাহর পিছনে পিছনে দ্রুত পদে চলতে চলতে বললে, কি কি হয়েছে? কি জিনিস ওটা?
মিনিট 5-6 ছুটবার পর নির্জন গলিটার শেষ প্রান্তে ওদের হোটেলটা দেখা গেল। জামাতুল্লাহ হাই ছেড়ে বললে, যাক, খুব বেঁচে যাওয়া গিয়েছে। এখানা মালয় দেশের ছুঁড়ে মারা ছুরি। ওরা 10-20 গজ তফাত থেকে এই ছুরি ছুঁড়ে লোকের গলা 2খানা করে কেটে দিতে পারে। আমাদের তাক করেই ছুরিখানা ছুঁড়েছিল, কিন্তু অন্ধকারে ঠিক লাগেনি। ওখানে দাঁড়িয়ে থাকলে যে ছুঁড়েছে তার আর একখানা ছুরি ছুটতেই বা কতক্ষণ। সনদ সেই ভারী ছোরাখানা হাতে করে বললে, ওহ, এ গলায় লাগলে পাঁঠা কাটার মতো মুন্ডু কেটে ছিটকে পড়তো। কানের পাশ দিয়ে তীর গিয়েছে। সুশীল বললে, এই সেই গুপ্ত সম্প্রদায়ের লোকের কাজ, আমাদের পেছনে লোক লেগেছে। জামাতুল্লাহ বললে, লোক লেগেছে, তবে আমাদের বাসাটা এখনো বার করতে পারিনি। আমি বলিনি যে এখানে আমরা বিপন্ন। আমার না বলবার কারণ আছে। রাতে ডাচ স্টিমার বেন্দা ছাড়ল। ইয়ার হোসেন বড় বড় কেরোসিন কাঠের প্যাক বাক্স ওঠালে গোটা কতক জাহাজে। তাদের বাইরে বিলিতি বিয়ার মদের বিজ্ঞাপন মারা। ওঠবার সময় অবশ্যই কোনো হাঙ্গামা হলো না, কিন্তু সুশীল ও সনতের ভয় তাতে একেবারে দূর হয়নি। সিঙ্গাপুরের বন্দর ও প্রকাণ্ড নৌঘাঁটি ধীরে ধীরে দিক চক্রবালে মিলিয়ে গেল। অকুল জলরাশি আলোকোৎক্ষেপী ঢেউয়ে রহস্যময় হয়ে উঠেছে। 4 দিনের দিন সকালে জাহাজ এসে সাঙ্গাপান পৌঁছল। এখানে এসে ওরা নেমে একটা চীনা হোটেলে আশ্রয় নিলে। সাঙ্গাপান মশলার খুব বড় আড়ত। কতগুলি নদী এসে সমুদ্রে পড়ছে। নদীর সেই মোহনাতেই বন্দর অবস্থিত, যেমন আমাদের দেশের চট্টগ্রাম। ইয়ার হোসেন বাংলা জানে না, উর্দু বা হিন্দুস্থানিও ভুলে গিয়েছে। ও জামাতুলার সঙ্গে কথা বলে পিজিন ইংলিশে ও মালয় ভাষায় বললে, জামাতুল্লাহ, এবার তুমি আমায় সেই দ্বীপে নিয়ে যেতে পারবে তো? রব বলে মনে হচ্ছে, তবে এখনো ঠিক জানি নে। সুশীল বললে, শুনুন মিস্টার হোসেন, যখন আমার সঙ্গে জামাতুল্লাহ দেখা হয় গ্রামে, ও বলেছিল ডাচ ইস্ট ইন্ডিজে একটা দ্বীপের জাহাজ নারকেলের ছোবড়া ও কুচি বোঝাই করতে গিয়ে ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে যায়। কেমন, তাই তো জামাতুল্লাহ? রাস্তার কথাটা একবার ভালো করে ঝালিয়ে নেওয়া দরকার। ঠিক বাবুজি। তারপর বলে যাও। তারপর আমরা 7 দিন সেইখানে থাকি। ইয়ার হোসেন বললে, সেখানে থাকি মানে কি বুঝিয়ে বলো, দ্বীপে না সমুদ্রে? না সাহেব, দ্বীপে তো নয়। আমরা যাচ্ছিলাম এক দ্বীপ থেকে আর এক দ্বীপে। মাঝ দরিয়ায় এই কাণ্ড ঘটে। তারপর সৌরাবায়া থেকে জাহাজ এসে আমাদের উদ্ধার করে। কতদিন পরে উদ্ধার করে? 8-10 দিন কি ওই রকম। সুশীল বললে, আগে বলেছিলে 7 দিন। বাবু, ঠিক মনে নেই, অনেক দিনের কথা। 7 থেকে 10 দিনের মধ্যে। সেই সময় সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে সব কলেরা হয়ে মারা গেল। বাকি ছিলাম কাপ্তান আর আমি। দ্বীপ ছিল নিকটেই, যেখানে ডুবো পাহাড়ে আমাদের জাহাজ ধাক্কা খেয়েছিল। সেখান থেকে ডাঙা নজরে পড়ে। জাহাজের রশির 2 রশি কি 3 রশি তফাতে। দ্বীপ দেখলে আমি চিনতে পারবো। তার ধারে একটা পাহাড়, পাহাড়ের গা বেয়ে একটা ঝর্ণা পড়েছে সমুদ্রে। বড় বড় পাথর পড়ে আছে, পাথরগুলি সাদা রঙের। সুশীল হেসে বললে, তোমার সেই ব্রহ্মমণির দ্বীপ? জামাতুল্লাহ গম্ভীর মুখে বললে, আসবেন না বাবুজি। এসব কাজে নেমে এ দেশের সব দেবতাকে মানতে হবে। না মানলে বিপদ হতে কতক্ষণ, আমি খুব ভালো করেই তা জানি। ইয়ার হোসেন বললে, বুঝলাম, ওসব এখন রাখো। সাঙ্গাপান থেকে কোন দিকে যেতে হবে, কত দূরে, একটা আন্দাজ দাও। একটা নটিক্যাল চার্ট নেওয়া যাক। ইয়ার হোসেন অসহিষ্ণুভাবে বললে, যতদূর মনে হলে তো হবে না, আমাদের সেদিকেই যেতে হবে যে। সরু সমুদ্রের তো সর্বত্র আর ঘুরে বেড়াতে পারা যাবে না। আচ্ছা, তুমি সে দ্বীপ কত দূর থেকে চিনতে পারবে? নেমে না জাহাজে বসে?
জাহাজে বসে চিনতে পারবো ওই সাদা পাথরের পাহাড় আর ঝর্ণা দেখে। কত সাদা? পাথরের পাহাড় নাকি? না সাহেব, তা নয়। সে পাথরের পাহাড়ের গড়ন অন্যরকম, দেখলেই চিনব। ইয়ার হোসেন আর সুশীল দুজনে মিলে মোটামুটি ম্যাপ এঁকে নিয়ে সেদিন রাত্রে আরেকবার মিলিয়ে নিলে জামাতুল্লার বর্ণনার সঙ্গে। চীনা জাঙ্ক ভাড়া করা হলো। 2 মাসের মতো চাল, আটা, চা, চিনি বোঝাই করে নেওয়া হলো জাঙ্কে। আর রইল বিয়ারের কাঠের বাক্স ভর্তি অস্ত্রশস্ত্র ও মেশিন গান। এয়ার হোসেন প্রস্তাব করলে, সেখানে বিলম্ব করা উচিত নয়, আজ রাত্রেই যাওয়া যাক, শত্রু লাগতে পারে। জামাতুল্লাহ বললে, সে কথা ঠিক, কিন্তু রাত্রে হারবার মাস্টার জাহাজ কি নৌকা ছাড়তে দেবে না, পোর্ট পুলিশ ধরবে। এসব জায়গায় এই নিয়ম। বোম্বেতে ডাকাতের আড্ডা কিনা সুলসি, কড়া নিয়ম সব। তবে কাল সকালে চলুন সাহেব। এয়ার হোসেন দ্বিধার সঙ্গে প্রস্তাবে মত দিলে। সুশীলকে ডেকে বললে, রাতের অন্ধকারে যাওয়া ভালো ছিল, দিনের আলোয় সকলের মনে কৌতুক জাগিয়ে যাওয়া ভালো না। যাই হোক, উপায় কি?